মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ফাইলের মধ্যে মুখ গুজেই কথাগুলো বলল নির্ণয়। মেঘা ধীর পায়ে নির্ণয়ের সামনে দাঁড়িয়ে আছে। স্যার, আমি আসলে একটা প্রয়োজনে এসেছিলাম। মৃদু নরম আওয়াজে নির্ণয় এবার ফাইল থেকে মুখ তুলল। সামান্য অবাক হয়। আপাদমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো নির্ণয়। সেদিনের ঘটনার কথা মনে পড়তেই নির্ণয়ের গোটা রাগটা পুনরায় মনে পড়ে গেল। মেঘা মাথা নিচু করে আছে। ও, মিস মেঘা, তা কি প্রয়োজনে আসলেন? ও আচ্ছা, সরি বলতে আসলেন। সেই দিন আপনাকে সাহায্য করব বলে এগিয়ে গিয়েছিলাম। আপনি ভেবেছিলেন আমি কোনো বদ বেয়াদব ছেলে, মেয়ে দেখলে টিচ করি, তাই তো? বাট আনফর্চুনেটলি আপনি এখানে এসে দেখলেন আমি আপনার বস। প্রয়োজন নেই সরি, তুমি এখন আসতে পারো। জি না স্যার, আমি সরি বলতে আসিনি। স্যার, আমার আজ ছুটি চাই। মেঘার এমন কথায় নির্ণয়ের বেশ রাগ হলো। তার মানে মেয়েটি তার কৃতকর্মের জন্য দুঃখিত না? অফিসের বস জেনেও এমন বিরূপ আচরণ! নির্ণয়ের রাগটা যেন আরো বেশি প্রশমিত হয়। স্যার, আপনি যদি আমাকে ছুটিটা দিতেন। কেন, কিসের ছুটি চাই তোমার? কটা দিন মাত্রই অফিসে জয়েন করেছো তো এখন থেকে ছুটি চাইতে শুরু করেছো? এতই যখন ছুটি নেওয়ার শখ, তো চাকরি নাই করতে পারতে? কোনো ছুটি পাবে না। যাও, গেট আউট ফ্রম দ্য হিয়ার। নির্ণয় চিৎকার করে কথাগুলো বলাতেই মেঘা চমকে ওঠে। তবুও নির্ণয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। যদি সে ছুটিটা পায়। স্যার প্লিজ, আজ আমায় একটু যেতে দিন। আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ। তো তোমার মায়ের যখন শরীর খারাপ, তুমি যখন জানো তোমার মাকে তোমায় দেখাশোনা করতে লাগবে, তাহলে কেন চাকরি করতে এসেছো? কোনো ছুটি পাবে না তুমি। যাও এখান থেকে। স্যার প্লিজ, আজ অন্তত আমায় যেতে দিন। আমি আর কখনো ছুটি চাইবো না। ও জাস্ট শ্যাট আপ। আমি বলেছি তো ছুটি দিব না। ডিস্টার্ব করো না আমায়। মেঘার এই মুহূর্তে কান্না আসছে। চোখ মুখ শক্ত করে ঠায় দাঁড়িয়ে আছে। যদি নির্ণয়ের মনটা গলে। চিন্তা হচ্ছে মায়ের ভালো মন্দ কিছু না হয়ে যায়। কি হলো? আচ্ছা, ঘাড় তারা মেয়ে তো তুমি, এখনো এখানেই দাঁড়িয়ে আছো? তুমি জানো আমি তোমার চাকরিটাই কেড়ে নিতে পারি, আর এমন অবস্থা করে দিতে পারি তুমি আর জীবনে কোথাও চাকরি পাবে না, বুঝেছো? মেঘা অনেক চেষ্টা করেও নিজেকে সামলাতে পারেনি। চোখের কোণ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। একটু শব্দ করে কেঁদে উঠলেই নির্ণয় ধমকে উঠল। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? এই, তোমার মতলবটা কি বলো তো? তুমি পাবলিক প্লেসে আমাকে ফাঁসাতে পারো নাই বলে এখন ফাঁসাতে চাইছো? তুমি কেঁদে কি বোঝাতে চাইছো? নিশ্চয়ই এখন বাইরে গিয়ে বলবে আমি তোমাকে ডার্টি প্রপোজাল দিয়েছিলাম। কোনো লাভ নেই। ওখানে দেখো, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। মেঘা দুই হাতে নিজের কান চেপে ধরে অনুনয়ের সুরে নির্ণয়ের কাছে হাত জোড় করে। স্যার, দিন না ছুটিটা। আমার মায়ের ভীষণ শরীর খারাপ। কি হয়েছে মিস মেঘা? হঠাৎ তীব্র কণ্ঠস্বর শুনে নির্ণয় আর মেঘা দরজার দিকে ঘুরে তাকায়। তীব্র গটগটিয়ে হেঁটে এসে নির্ণয়ের পাশের চেয়ারটায় বসে। তীব্রকে দেখে কেন জানি মেঘা একটু আশার আলো দেখতে পেল। স্যার, দেখো না ভাইয়া, এই মেয়েটা আধা ঘন্টা হতে চললো এসে কানের কাছে ঘ্যান ঘ্যান করছে। বলছে ওর নাকি ছুটি চাই। ভাইয়া এমনিতেই আজ অফিসে এসেছে লেট করে, ঠিকমতো কাজও কমপ্লিট করেনি। আর দেখো, এসেই ছুটি চাই ছুটি চাই করে করে মাথাটা খারাপ করে দিচ্ছে। তীব্র নির্ণয়ের কথাগুলো শুনে মেঘার ছলছল চোখে মুখের দিকে তাকায়। কিঞ্চিত ভুরু যুগল কুঁচকে গম্ভীর গলায় মেঘাকে প্রশ্ন করে, কি ব্যাপার মেঘা, ছুটি চাইছো কেন? স্যার, আমার মায়ের ভীষণ শরীর খারাপ, আমাকে বাসায় যেতে হবে। ওইসব নাটক ভাইয়া, এই মেয়েদের না, এগুলো বড় অস্ত্র। মায়ের অসুস্থতা, দেখো বয়ফ্রেন্ডের সাথে ডেটিং মেটিং করতে কিছু আছে কিনা। স্যার, আপনি কি সব বলছেন? আমার জীবনে মা ছাড়া আর কেউ নেই। আপনি সবটা না জেনে আমার সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন না স্যার। ভাইয়া, একে বলে চোরের মায়ের বড় গলা। নির্ণয়, তুই থাম। লিসেন মিস মেঘা,
এটা অফিস। এখানে তোমার মতো হাজারো বেশি মানুষ কাজ করে। প্রত্যেকের পার্সোনাল লাইফ সম্পর্কে জানার কোনো ইন্টারেস্ট আমাদের নেই। এখন আপনি সত্যি বলছেন কি মিথ্যা বলছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ছুটি চাইছেন, আপনার ছুটি মঞ্জুর করা হলো, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। মেঘা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। মেঘার প্রতি নির্ণয়ের রাগটা যেন আরো বেড়ে গেল। নির্ণয় তো ছুটি দিতে ঘোর আপত্তি ছিল, কিন্তু ভাইয়ার উপরে কি কোনো কথা বলা যায়? কি ব্যাপার বলো তো? এই মেঘাকে নিয়ে তোর এত সমস্যা কেন? কি বলো ভাইয়া? ওই মেয়েকে নিয়ে আমার সমস্যা কোথায় দেখলে তুমি? ছাড়ো তো ভাইয়া। বলো, ভাবি কেমন আছে? হুম, একটু বেটার আছে। গুড। ভাইয়া, কোনো কিছু জানতে পারলে কে ছবিটা পাঠিয়েছিল? না, এখনো তেমন কিছু জানতে পাইনি, তবে আশা করছি খুব শীঘ্রই জানতে পারবো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি বুলাচ্ছে মোহনা। আয়নায় নিজের মুখটা বিধ্বস্ত দেখতে লাগছে ওর। ঠোঁটের কোণটা দগদগে লাল হয়ে আছে। হাতের কনুইটা আর একবার চেপে ধরে, আর পিঠের আঘাতগুলো চিড়চিড়িয়ে ওঠে। মোহনা চোখটা বন্ধ করে তীব্রর দেওয়া আঘাতগুলো এটা ভেবে চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি ফেলে। এক নিমিষেই একটা ভুল বোঝাবুঝি কত কি এলোমেলো করে দিল। আচ্ছা, একটা মানুষের এত রাগ হতে পারে সামান্য একটা ছোট্ট বিষয়ে? ঠিকভাবে যাচাই পর্যন্তও করলো না। আচ্ছা, তীব্র কি ওর কাজের জন্য সত্যিই লজ্জিত? কি জানি, মানুষটাকে তো এখনো ঠিকভাবে চিনে উঠতেই পারলাম না। কখনো রাগ, আবার কখনো ভালোবাসা। মানুষটার সাথে মানাতে পারবো তো মোহনা? মনের মধ্যেই বোঝাপড়া করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো মোহনা। মোহনাকে দেখতে পেয়ে মনীষা আহমেদ দ্রুত এগিয়ে এসে মোহনার হাতটা ধরে নেয়। কি রে মা, তুই নেমে আসলি কেন? তোর শরীর ভালো না, তুই রেস্ট নিতে পারতিস। আমি একটু পরে তোর রুমে খাবার পাঠিয়ে দিতাম। না মা, আমি এখন ঠিক আছি। সব সময় রুমে বসে থাকতে ভালো লাগে না। আমি আপনাদের সঙ্গে একসাথে বসে খাবো। আচ্ছা, তাই হবে। মোহনা আনোয়ার আহমেদ ও মনীষা আহমেদের গল্প করতে করতে খাওয়া শেষ করলেন। খাবার পর রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয় মোহনা। কিছুটা ব্যথায় কাতর হলো মোহনা। চোখের পানি মুছে দেওয়ালের দিকে মুখ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ কাটানোর পর বেডসাইড টেবিল থেকে নিজের মোবাইল ফোনটা হাতে নেয়। তীব্রর নাম্বারটা ডায়াল করে কানে ধরে ফোনটা। বেশ কয়েকবার কল করার পরেও তীব্র যখন ফোনটা রিসিভ করলো না, তখন মোহনা ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষটা এমন কেন? কাছে থাকলে হাজার কথা, ভালোবাসার কথা, আর কল দিলে সামান্য 1 সেকেন্ডের জন্যও কলটা পিক করা যায় না। জানে তো বাসায় অসুস্থ বউ আছে, তার তো সুবিধা অসুবিধা কিছু আছে। উনি কি আমার কথা চিন্তা করেন না? মুখেই বলে গেল ভালোবাসি, মন থেকে একবারও বোধহয় ভালোবাসে না। কই, আজ একবারও তো কল করেনি তীব্র। জানতেও চাইনি এখন কেমন আছো, জানতে চাইনি ঔষধ সময়ে খেয়েছি কিনা। আচ্ছা, স্বামীরা কাজে থাকলে কি স্ত্রীদের কল দেওয়া যায় না, খোঁজ নেওয়া যায় না? স্বামী নামক প্রাণীরা বুঝি এমনই হয়? আজ যদি মা বেঁচে থাকতো, তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না। দিন শেষে মায়ের কোলে মাথা রেখে সমস্ত কষ্টের ক্লান্তি দূর হয়ে যেত। আজ আমি খুব খুশি মামুর সাথে অনেকক্ষণ খেলতে পারছি। আমি পুরোটা সময় তোমার সাথে কাটাবো বলেই তো আসছি সিন্ড্রেলার মা। এখন যাওয়ার সময় হয়েছে, আর মামুরে বাসায় যাওয়ার সময় হয়েছে। না, আজ মামু আমাদের সাথেই থাকবে, আমাদের সাথেই খাবে, আমাকে খাইয়ে দিবে। আচ্ছা, তাই হবে। কথাগুলো বলে ছোট্ট সিন্ড্রেলাকে কোলে তুলে ডাইনিং রুমের দিকে পা বাড়ায়। কেয়া হাসি মুখে খাবার সার্ভ করতে থাকে। আচমকা মোহনার ঘুমটা ভেঙে যায়। ধড়পড়িয়ে উঠে বসে পড়ে বেড থেকে। আলোকিত রুমটায় কোথাও তীব্র বা তীব্রর অস্তিত্ব নেই। ব্যালকনি, ওয়াশরুম, কোথাও তীব্র নেই। মোহনা
ঘড়ির দিকে তাকিয়ে ঘড়িতে রাত 11:35। মানুষটা আজও লেট। মোবাইলটা হাতে নিয়ে কল দিতে গেলে দরজাটা বন্ধ করার শব্দ পেয়ে ফিরে তাকায় মোহনা। তীব্র ব্লেজারটা হাতে নিয়ে গলার টাইটা হালকা করতে করতে রুমে ঢুকলো। সোফার উপরে ব্লেজারটা ছুঁড়ে রাখে, স্মার্ট ওয়াচটা বেডসাইড টেবিলটায় খুলে রেখে মোবাইল ফোনটা চার্জে দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। মোহনা বেশ কিছুক্ষণ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থাকে। হুট করে আওয়াজ পেলে মোহনা চোখটা সরিয়ে নেয়। তীব্র তোয়ালে দিয়ে মাথা চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। তৎক্ষণাৎই রুমের দরজায় নক করে একজন মেড। এসে তীব্রকে কফি ধরিয়ে দেয়। তীব্র কফির কাপে চুমুক দিয়ে ল্যাপটপটা নিয়ে সোফায় বসে পড়ে। মোহনা তীব্রর এমন কার্যকলাপে ঘাবড়ে যায়। মোহনাকে এক প্রকার না দেখার ভান করছে তীব্র। মোহনার অনুমান, তীব্র কি মোহনাকে অ্যাভয়েড করছে। মোহনা ভেবেছিল তীব্র এসেই হয়তো ওকে দেখবে, খোঁজ নিবে ঠিক সময়ে খেয়েছে কিনা, মেডিসিন নিল কিনা, কিংবা বলবে কেমন আছো, কোথাও কোনো যন্ত্রণা বা ব্যথা হচ্ছে না তো। মোহনার বুকের ভেতর ভারী হয়ে আসছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তীব্রর মুখের দিকে তাকিয়ে আছে মোহনা। তীব্র এখনো পর্যন্ত মোহনাকে খেয়ালই করেনি। তীব্র ল্যাপটপে চোখ রেখে কফির কাপে একের পর এক চুমু দিয়ে চলেছে। মোহনা ধীর পায়ে বেড থেকে নামে। তীব্রর পাশে আস্তে করে বসে পড়ে মোহনা। আপনি বাসায় ফিরতে এত লেট করলেন যে? অফিসে কি অনেক কাজ ছিল? আপনি এসেই আবার ল্যাপটপ নিয়ে বসে পড়লেন কেন? মোহনার কথা শুনে তীব্র চোখ গরম করে মোহনার দিকে তাকায়। তার কৈফিয়ত কি আমি তোমাকে দিব? আপনি এভাবে কেন বলছেন? স্বামী স্ত্রীর মধ্যে কথার প্রসঙ্গ কি কৈফিয়তের? আপনাকে দুপুরবেলা থেকে বিকালবেলা পর্যন্ত অনেকবার কল দিয়েছিলাম, আপনি ধরেন নাই। আমি তো আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলে দেখলাম আপনি সবেমাত্র আসলেন। হ্যাঁ, এসেছি তো। কেন, এখন থেকে সবকিছু কি তোমাকে জবাবদিহিতা করতে হবে? আমার নিজের কোনো স্বাধীনতা নেই? গোলাম বানাতে চাও আমাকে? তোমার কথা শুনে আমাকে চলতে হবে? না না, আপনি কি সব বলছেন? আমরা তো স্বামী স্ত্রী, এখানে জবাবদিহিতা, স্বাধীনতা, গোলাম এসব কথা কেন আসবে? স্ত্রী হিসাবে আপনার প্রতি আমার খোঁজ খবর নেওয়া দায়িত্ব, আর স্বামী হিসাবে আমাকে বলা আপনার কর্তব্য। তীব্রর কানের চারপাশটা গরম হয়ে আসে। মোহনার কথা শুনে তীব্রর সর্বশরীর রাগে জ্বলছে। তীব্র সশব্দে ল্যাপটপটা বন্ধ করে ফ্লোরে ছুঁড়ে দিল। ঘটনার আকস্মিকতায় মোহনা বেশ ভয় পেয়ে যায়। গতকালকের কথা মনে করেই তড়িঘড়ি করে সোফা ছেড়ে উঠে পড়ে। তীব্রর থেকে 2 হাত দূরে গিয়ে দাঁড়ায়। তীব্র এক পা করে পিছিয়ে নিয়ে গিয়ে বেডে বসিয়ে দেয়। মোহনা পা দুটো তুলে জড়সড় পাকিয়ে বসে পড়ে। তীব্র মোহনার পাশে বসে মোহনার এলোমেলো চুলগুলোকে কানের পাশে গুজে দেয়। স্বামী স্ত্রী, দায়িত্ব, কর্তব্য, এত কিছুর জ্ঞান কে তোমাকে দিতে বলেছে? তোমার কি মনে হয় আমি তোমার প্রতি কর্তব্য পালন করি না? তাই যদি না করতাম তাহলে আজ তুমি মিসেস তীব্র মোহনা আহমেদ হতে না। তোমায় কি আমি বলেছি আমার খোঁজ নিতে? মোহনা না চাইতেও চোখের কোণ বেয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো, যা দেখে তীব্রর রাগটা আরো বেশি প্রখর হলো। তীব্রর চিৎকারে মোহনা ফুঁফিয়ে উঠল। ওহ কামল মোহনা, কথায় কথায় এমন বাচ্চাদের মতো কান্না করবে না তো একদম। আর আমার ব্যাপারে এত হস্তক্ষেপ করার রাইট কে দিয়েছে তোমার? আমি কি তোমাকে বলেছি আমি বাইরে থাকলে কল দাও? যখন দেখো তুমি ফোন দিলে আমি ফোনটা রিসিভ করি না, আর করা তো দূর, কল ব্যাক পর্যন্তও করি না। তারপরেও কেন? আপনি সকালে বেরিয়ে রাতে ফেরেন, সারাদিনটা তো একাই থাকি, আপনাকে পাই কতটুকু? একা বাসায় মাঝে বোর হয়ে যায়, আর তাই জন্যই তো কল দিই, আপনার সাথে কথা বলার জন্য। কেন, বাসায় আব্বু আম্মু নেই? টিভি, মোবাইল এইসব নেই? টাইম কাটানোর জন্য আমাকেই প্রয়োজন তোমার? তাহলে এক কাজ করি, আমি বরং অফিস বিজনেস ছেড়ে দিয়ে
তোমার কাছে সারাক্ষণ থাকি? ওহ প্লিজ মোহনা, এই সমস্ত ন্যাকামো আমার দ্বারা সম্ভব নয়। আর ভালো হয় তোমার যতটুকু করার প্রয়োজন তুমি ততটুকুই করো, আর তার বাইরে নয়। মোহনার গলার কাছে কান্না আটকে আসছে। এখানের তীব্র আর গতকালকের রাতের তীব্রের মধ্যে আকাশ পাতাল সম্পর্ক, পার্থক্য। এই তীব্রই কি গতকাল মোহনার কাছে কান্না করেছিল? এই তীব্রই কি ভালোবাসি বলেছিল? মোহনা আর কিছু বলতে চেয়েও বলতে পারছে না। গলার মধ্যে কান্নাগুলো দলা পাকাচ্ছে, যা মোহনাকে ভয়ঙ্কর কষ্ট দিচ্ছে। আশা করব তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো। তাই ভালো হয় তুমি যদি আমায় প্রশ্ন আর না করো। তীব্র লাইটটা অফ করে মোহনার পাশে শুয়ে পড়ে। মোহনা কাঁপা কাঁপা হাতে ডিম লাইটটা জ্বালিয়ে চুপচাপ শুয়ে পড়ে। তীব্রর এমন কঠিন কথায় মোহনার চোখে পানি ছাড়া আর ঘুম নামলো না। ও হয়তো অনেক বেশি আশা করে ফেলেছিল, হয়তো এতটাও আশা করা ঠিক না। মানুষটার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা কাজ করেছিল। স্বামীর ভালোবাসা নিয়ে সংসার করতে চেয়েছিল মোহনা, হয়তো বেশিই চেয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ পর মোহনা তীব্রর দিকে পাশ ফেরে। নিশ্চিন্তে ঘুম দিচ্ছে তীব্র। তীব্রর মুখের দিকে তাকিয়ে মোহনার চোখ বেয়ে এক পশলা বৃষ্টি নামে। সকালে আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠে বসল তীব্র। পাশে তাকিয়ে দেখে, খানিকটা চমকে উঠল। ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 7টা বাজে। তীব্র ব্যালকনিতে এসে মোহনার পাশে দাঁড়ালো। মোহনাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরতে গেলে মোহনা সরে দাঁড়ায়। হঠাৎই মোহনার এমন কাণ্ডে তীব্র অবাক হয়ে যায়। এক প্রকার জোর করেই মোহনাকে জড়িয়ে ধরে। কি হয়েছে? সকাল সকাল মুড অফ কেন? তীব্রর এমন কথা শুনে মোহনা ঝট করে তীব্রর দিকে ঘুরে তাকায়। তীব্র মোহনার চোখে চোখ রেখে অবাক হয়। কি হয়েছে মোহনা তোমার? চোখ মুখ এমন লাগছে কেন? তুমি ঘুমাওনি? এত কেয়ারলেস মেয়ে কেন তুমি? তোমার না শরীর খারাপ? রাতে ঘুমানো জরুরি তোমার। এখন কেমন আছো তুমি? আর শরীর খারাপ লাগছে? ডক্টর ডাকবো? তীব্রর কথায় মোহনা কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। ভাষা হারিয়ে ফেলার কথাই তো। যে মানুষটা কাল ওকে অত কিছু শোনালো, আজ সকালে উঠেই সব ভুলে গেল। কত সুন্দরভাবে দিনের আলোয় নতুন অভিনয় করছে তীব্র। মোহনার ঠোঁটের কোণের হাসির রেখা ফুটিয়ে তোলে। রাতে আপনি যা ব্যবহার করেছেন আমার সাথে, তারপরেও কি আমি স্বাভাবিক থাকতে পারি? আপনি এখন আমার খোঁজ নিচ্ছেন? কই, রাতে তো একবারও আমার খোঁজ নেননি। ও, বুঝেছি, অভিমান হয়েছে। মোহনার তীব্রকে এক প্রকার ঝটকা মেরে সরিয়ে দেয়। অভিমান? কিসের অভিমান? আর আপনার ওপর অভিমান আমি যদি করেও থাকি, তাতে কি আপনার কোনো যায় আসে? ও, তুমি তাহলে এখন রাগ ঝাড়ছো আমার উপর? শোনো মোহনা, রাত কেটে গেছে আর কথাও কেটে গেছে। তাই বলছি কি না বলছি ওইসব বাদ দাও। বাদ দাও মানে? আপনি কি পাগল? সব সময় আপনি আমার ইমোশন নিয়ে খেলা করবেন। আমার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা কোনো দাম নেই তো আপনি দেন না। কাল রাতে আপনি যে কথাগুলো আমাকে শুনিয়েছেন, তারপরও মনে হয় আমি আপনার ওপরে কোনো রকম কোনো আশা রাখবো বা করব? বেশ তো, আমি যখন তোর কোনো কিছুরই দাম দেই না, তাহলে আছিস কেন আমার কাছে? চলে যেতে পারিস তো আমাকে ছেড়ে। আর তাছাড়া তোদের মতো মেয়েরা তো এগুলোই ভালো পারে। তারপরে আবার অন্য ছেলের সাথে সম্পর্ক করবি। তারপর যখন সব শেষ হয়ে যাবে, তখন আমার কাছে ফিরে আসবি মৃত লাশ হয়ে। কি দরকার তোদের মায়ায় পড়া? চিৎকার করে কথাগুলো বলে তীব্র। ভালোভাবে খেয়াল করলে হয়তো দেখা যেত তীব্রর চোখের কোণে পানি চিকচিক করছে। তীব্র আরো কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। মোহনা শক্তভাবে শাড়ির আঁচলটা ধরে দাঁড়িয়ে আছে। তীব্রর শেষ লাইনে বলা কথাগুলো মোহনার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে। বারবার কানে বাজছে তীব্রর বলা শেষ দুটো কথা। মোহনা শকড। কি বলে গেলেন উনি? তীব্রকে চোখের পানি মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নামতে দেখে মনীষা আহমেদ তড়িঘড়ি করে ছেলের কাছে আসলেন। তীব্র, তুই কি কাঁদছিস? কি
কি হয়েছে তীব্র? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, ছাড়ো আমায়। তীব্রকে মনীষা আহমেদ হাজার আটকানোর চেষ্টা করলেও তীব্র বাসার বাহিরে বের হয়ে যায়। আনোয়ার আহমেদ চেঁচামেচির শব্দে ড্রয়িং রুমে আসে। দেখো না, আমার ছেলেটা কান্না করতে করতে বাইরে বের হয়ে গেল। কি হয়েছে কিছুই বুঝলাম না। তীব্র কাঁদছে কেন হঠাৎ? কি হয়েছে, তাও আবার সকালবেলায়? মোহনার সাথে কিছু হয়েছে কি? জানি না, মোহনাকেও আসতে দেখলাম না নিচে। তাহলে কি ও মোহনাকে এ আবার আবারও একই কথাই বলেছে? ওহ, আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করে বলবো বলো তো? আনোয়ার আহমেদের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ ফেলে। বিয়ের দ্বিতীয় দিন রাতে ওনার সামনে নীল রং এবং বেলি ফুল সামনে নিয়ে গিয়েছিলাম বলে উনি অনেক বড় রিয়াক্ট করেছিলেন, আর আজ উনি এই কথাগুলো বলেন। কিছু তো রহস্য আছেই, যা আজ আমাকেই জানতে হবে। মোহনার চোখের পানি মুছে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে এসেও অবাক হয় আনোয়ার আহমেদ ও মনীষা আহমেদকে কপালে হাত রেখে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে এলো। মা, বাবা, কি হয়েছে? আপনারা এভাবে বসে আছেন কেন? সেটা তো তুমিই ভালো করে বলতে পারবে মা। আমি আপনার কথার মানে বুঝলাম না বাবা। মনীষা আহমেদ উঠে দাঁড়িয়ে মোহনাকে নিজের পাশে বসায়। বল না মা, তোর আর তীব্রের মধ্যে কিছু কি হয়েছে? দেখ না, আমার ছেলেটা চোখের পানি নিয়ে বাহিরে চলে গেল। মোহনা বেশ কিছুক্ষণ নিস্তব্ধ থাকে। মনীষা আহমেদ মোহনার মাথায় বার কয়েক হাত বুলিয়ে করুণ স্বরে কিছু বলানোর চেষ্টা করে। মোহনার বুকের মধ্যে জমে থাকা কষ্টগুলো বেরিয়ে আসতে থাকে। মোহনা শাশুড়ি মার হাত জোর করে শক্ত করে ধরে ফুঁপিয়ে ওঠে। বিয়ের দ্বিতীয় দিন থেকে শুরু করে আজ রাত পর্যন্ত যাবতীয় ঘটনা খুলে বলে। মনীষা আহমেদ দেওয়ালের দিকে স্থির দৃষ্টি রাখে। আমায় বলুন না মা, উনি কেন এমন করছে আমার সাথে? আমি তো ওনার স্ত্রী। উনি নিজের মুখে আমাকে ভালোবাসার কথাটাও জানিয়েছে। তারপরেও উনি আমার সাথে কেন এমন করেন? আমায় সত্যিটা বলবেন মা? এর পেছনে কি রহস্য আছে? আমি জানতে চাই মা। নীল রং ও বেলি ফুল কেন ওনার চোখের বিষ? নিজের স্বামীকে দেখো কোথায় গেল, ফিরিয়ে আনো ওকে। উনি আমাকে সত্যিটা বলবেন না মা? আমি সত্যিটা আপনাদের মুখ থেকে শুনতে চাই। কি এমন রহস্য আছে? আমায় বলুন মা। তুমি নিজের রুমে যাও। মনীষা আহমেদের কড়া গলায় কথাটা শুনে মোহনার সামান্য ভয় পায়, তবুও শাশুড়ির পায়ের কাছে বসে থাকে। আর কতদিন লুকিয়ে রাখবে মা? সত্যিটা আজ না হয় কাল প্রকাশ পাবেই। আর ভাবি তো ভাইয়ার স্ত্রী, ভাবির এইসব জানার অধিকার আছে। ভাবিকে সবটা জানিয়ে দেওয়াই উচিত। নির্ণয় ওয়াক আউট করে বাসায় ঢুকতে যাচ্ছিল। দরজায় দাঁড়িয়ে এতক্ষণ মা ও ভাবির কথাগুলো শুনছিল, কিন্তু অবস্থা বেগতিক দেখে নির্ণয় কথাগুলো বলে ফেলে। মনীষা আহমেদ নির্ণয়ের মুখের দিকে আর একবার স্বামীর মুখের দিকে তাকান। ওরা দুজনেই ঘাড় নেড়ে সম্মতি জানায়। মনীষা আহমেদ উঠে দাঁড়িয়ে পড়েন। আমার হিম্মত নেই গো, ওই দিনগুলোর কথা ভাবলে এখনো যে আমার শরীর কাঁপে। প্রতিটা রাত দিন সময় আমাদের কিভাবে কেটেছে বড় ছেলেকে নিয়ে, কতটা অসহনীয় যন্ত্রণায় দিন গুনতাম আর গুঞ্জন করেছি কে জানে। মনীষা আহমেদ কাঁপা কাঁপা কণ্ঠস্বরে কথাগুলো বলে ওখান থেকে চলে যান। আনোয়ার আহমেদ মাথা নিচু করে ফেলেন। মোহনা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এসে নির্ণয়ের হাত দুটো ধরে। মোহনাকে ধরে নির্ণয় সোফায় বসিয়ে দেয়। মোহনার পায়ের কাছে বসে হাত দুটো শক্ত করে এ, ধরে। ভাবি, ভাইয়ার জীবনের অতীত ঘটনা তোমায় শোনাবো। এই ঘটনার পেছনে একটা ভয়ঙ্কর অতীত আছে। তুমি বলো ভাইয়া, আমি শুনতে চাই। আমার ভাইয়ার রায় বলে একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। ওরা দুজন দুজনকে ভালোবাসতো। ভাইয়ার বন্ধু মহলে ওদেরকে সবাই লাভবার্ড বলে সম্বোধন করত। একদিন ভাইয়া রায়কে নিয়ে লং ড্রাইভে যায় চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে ফেরার পথে
ভাইয়ার গাড়ি দুর্ঘটনায় জখম হয়। ওখানেই স্থানীয় লোকেরা ভাইদেরকে নিয়ে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ভর্তি করিয়ে দেন। প্রায় 2 দিন পর ওদের জ্ঞান আসে। দুজনেই মোটামুটি ভাবে সুস্থ হলেও ভাইয়ার 2 পা অসাড় হয়ে যায়। ভাইয়া আর হাঁটাচলা করতে পারে না। রাই আপু ভাইয়ার জন্য নিজেকে দোষারোপ করত। তার মতে সে যদি লং ড্রাইভে যাওয়ার বায়না না করত তাহলে ভাইয়ার আজ এমন অবস্থা হতো না। মাস তিনেক রাই আপু ভাইয়ার কেয়ার নিত। খাওয়ানো থেকে ঘুমানো পর্যন্ত রাই আপুই সব দায়িত্ব নিয়েছিল। কথা দিয়েছিল ওর জন্য এমন অবস্থা হয়েছে বলেই ও যত্ন করে ভাইয়াকে সুস্থ করে তুলবে। এভাবেই দিন চলছিল, মাস চলছিল। ভাইয়া সুস্থ হয়ে উঠছিল। আব্বু আম্মু ওদের সম্পর্কটাকে মেনেও নিয়েছিল। এমনকি ওদের দুজনার বিয়ে দেওয়ার জন্য আব্বু আম্মু রাই আপুর বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন বলে স্থির করে ফেলেন। 6 মাসের মাথায় একদিন, কি হয়েছে, তুমি এমন ব্যবহার কেন করছো রাই? আমি তোমার সাথে রিলেশনে থাকবো না। আর তাছাড়া তোমার তো আর কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। সারাটা জীবন এভাবেই কেটে যাবে। তুমি তো আর কখনো ভালোভাবে ছোটা হাঁটা এগুলো করতে পারবে না। আমি তোমার সাথে জড়িত হয়ে নিজের জীবনটাকে শেষ করতে চাই না। ভালো হয় তুমি আমাকে ছেড়ে দাও। সেই দিনের পর থেকে ওরা দুজন আলাদা হয়ে যায়। আমার ভাইয়া প্রতিনিয়ত গুমরে থাকে, কষ্ট পায়, রাত জেগে শরীর আরো বেশি খারাপ করে ফেলে। আমার আব্বু রাই আপুর কাছেও গিয়েছিল, কিন্তু আব্বুকে অপমান করে তাড়িয়ে দেয়। ভাইয়া রাই আপুকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আর তাই সেই দিন রাতে, ভাইয়া তুই কি করছিস এটা? এই নাইফটা ফেলে দে ভাইয়া, হাত কেটে যাবে তো। তুই আমাকে ছেড়ে দে। আমার বেঁচে থেকে কি লাভ? আমি তো কখনো হাঁটতে পারবো না, পঙ্গু হয়ে গেছি আমি। তার জন্যই তো রাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, দেখলি না? আমার জন্য আব্বুকেও আজ অপমানিত হতে হয়েছে। আমার মরে যাওয়াই ভালো। ছাড় আমার হাত, আমাকে মরতে দে। না ভাইয়া, তুই সুস্থ হয়ে যাবি। ভাইয়াকে নিয়ে আব্বু আমেরিকাতে চলে গিয়েছিলেন। সেখানেই বেস্ট ডক্টর দেখিয়ে সুস্থ হয়ে প্রায় 1 বছর পর ভাইয়া বাংলাদেশে ব্যাক করে। ভাইয়া আর অতীত নিয়ে যেন না ভাবে। তার জন্য ভাইয়াকে আব্বু বিজনেস সামলানোর দায়িত্বটা কাঁধে তুলে দেয়। 2 বছর ভাইয়া সব কিছু বেশ ভুলেই থাকে। অফিস, বাসা, ফ্রেন্ড, ফ্যামিলি এগুলো নিয়েই মেতে ছিল ভাইয়া। তবে ভাইয়া যে পুরোপুরি রাই আপুকে ভুলে গিয়েছিল তা কিন্তু নয়। একদিন রাতে বিধ্বস্ত অবস্থায় রাই আপু ভাইয়ার কাছে ছুটে আসে, হাত জোর করে বিনতি করে ভাইয়ার সাথে দেখা করার জন্য। আমাদের গার্ডরা কিছুতেই রাই আপুকে বাসার মধ্যে প্রবেশ করতে দেয় না। চিৎকার চেঁচামেচিতে ভাইয়া বের হয়ে রাই আপুর কাছে আসে। ভাইয়াকে দেখে রাই আপু হাত বাড়িয়ে ভাইয়াকে ধরে। ভাইয়া ধরতে যাওয়ার আগেই রাই আপু ভাইয়ার কোলে লুটিয়ে পড়ে। আমায় তুমি ক্ষমা করো তীব্র। আমি আমার পাপের শাস্তি পেয়েছি। তোমার সাথে করা অন্যায় আল্লাহ আমাকে মাফ করেননি। এর আগে ভাইয়া রাই আপুকে কিছু জিজ্ঞাসা করবে, আপু তখন প্রাণ ত্যাগ করে। ভাইয়া সেই দিন রাই আপুকে বুকে জড়িয়ে চিৎকার করে ওঠে। ভাইয়ার চিৎকার শূন্যেও শোনা যায়। রাই আপুর মৃত্যুতে ভাইয়া পাগল প্রায় অবস্থা হয়ে গিয়েছিল। সব জায়গাতেই রায় রায় বলে চিৎকার করত। মাঝ রাস্তায় রাস্তায় বের হয়ে যেত রাই আপুকে খুঁজতে। ভাইয়া আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল, আমাদের কথাও শুনতো না। একটা সময় ভাইয়াকে বেঁধেও পর্যন্ত রাখতে হয়েছে। আল্লাহর রহমতে বাংলাদেশের সেরা সাইকোলজিস্ট দেখিয়ে 1 বছর পর ভাইয়া সুস্থ হয়ে যায়। তবে ভাইয়া এখন ওই মেয়ের নাম শুনলে ভীষণ রেগে যায়। ভাইয়ার আগের থেকে এখন বেশি রাগী। ভাইয়ার নরম মনটা এখন কঠিনে পরিণত হয়েছে। তাই মাঝে মাঝে তোমার সাথে এমন আচরণ করে ভাবি। জানো ভাবি, রাই আপু যেই ছেলেটার জন্য আমার ভাইয়াকে ছেড়ে চলে গিয়েছিল, সেই ছেলেটি রাই আপুকে নিজের হাতে বিষ খাইয়েছিল। কেন জানো? মোহনা এতক্ষণ নিশ্চুপ হয়ে চোখের পানি ঝরাচ্ছিল। নির্ণয়ের কথায় ঠোঁট দুটো কাঁপিয়ে অস্পষ্ট উচ্চারণে বলে, কেন? নির্ণয় সশব্দে হেসে ওঠে, নিজের চোখের পানিটা মুছে নেয়। যেই ছেলেটিকে আমার ভাইয়ার জায়গায় বসাতে চেয়েছিল
সেই ছেলেটি রাই আপুকে ভালোবাসতো না, তার বাসায় বিয়ে করা বউ ছিল। রাই আপু যখন জানতে পারলো তখন ছেলেটি আপুকে বিষ খাইয়ে মেরে দিল। নির্ণয় কথাগুলো শেষ করে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। মোহনার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। একটা ছেলেরও যে এমন অতীত থাকতে পারে তা হয়তো তীব্রকে স্বামী হিসাবে না পেলে হয়তো অজানাই রয়ে যেত। ভাইয়া বেলি ফুল নীল রং উনি কেন পছন্দ করেন না? ভাবি নীল রং, বেলি ফুল আর রাই আপুর প্রিয় ছিল। রাই আপু নীল রং ছাড়া অন্য কোনো রঙই পরতো না। রাই আপুর যত ভাইয়ার সাথে দেখা করতে আসতো খোপায় বেলি ফুল ও নীল শাড়ি পরে আসতো। ভাইয়ার অসুস্থতার সময় নীল রং দেখলে, বেলি ফুলের গন্ধ পেলেই এত বেশি চিৎকার করতো যে ভাইয়াকে থামানো যেত না। কারণ রাই আপুর পুরো অস্তিত্বটা ওর মধ্যে আছে বলেই ভাইয়া মনে করত। ডক্টর ওই দুইটা জিনিসের থেকে ভাইয়াকে দূরে রাখতে বলেছিল। এখন ভাইয়া পুরোপুরি সুস্থ, তবে ওই জিনিসগুলো দেখলে রেগে যায়। আর কি পরিমাণে রেগে যায় তা তো তুমি বিয়ের দ্বিতীয় দিনই দেখেছ। মোহনা চোখের পানি মুছে নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। আনোয়ার আহমেদ মোহনার মাথায় হাত রাখেন। তোমার সাথে আমার ছেলের বিয়ে দিয়েছি পুরোটাই তার মতে, আর আমরা কখনো জোর করিনি। তোমার ছবি আমি যেদিন তীব্রকে দিয়েছিলাম মুখে বলেছিল চলবে না, কিন্তু তোর ছবি ও নিজের কাছে রাখতো, নিজের স্টাডি রুম, এমনকি বেডরুমের ওয়ালে টানা 2 মাস পর জানায় তোকে ওর পছন্দ হয়েছে, এমনকি ভালোবাসে। সে কথা তোমার শাশুড়ি মাকে জানায়। মোহনা কি বলবে বুঝতে পারছে না, এমনকি ওর কি করা উচিত তাও ওর বোধগম্য হচ্ছে না। মোহনার মন তীব্রর কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে, মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সত্যি মানুষটার দিনগুলো খুব ভয়ঙ্কর খারাপ কেটেছে। নির্ণয়, তোমার ভাইয়া কোথায়? আমি যাব তার কাছে। জি অবশ্যই ভাবি, এতদিনে তোমাকে অন্ধকারে রাখা হয়েছিল, আজ তোমার কাছে সব দিনের আলোর মতোই পরিষ্কার। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো সেই দিন তোমাদের হানিমুনে যাওয়ার নিয়ে আব্বু আম্মু কেন এত আপত্তি করেছিল। মোহনা মাথা নাড়িয়ে নির্ণয়ের বলে দেওয়ার ঠিকানায় পা বাড়ায়। তীব্র সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসে আছে। মূলত সে তার কষ্টটাকে কমানোর চেষ্টা করছে। মোহনা ধীর পায়ে এসে তীব্রর পাশে দাঁড়ায়। হঠাৎ ফুপিয়ে কান্নার আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় তীব্র। মোহনা শাড়ির আঁচলে খুঁট আঙ্গুলে জড়িয়ে ধরে মুখ নিচু করে অশ্রু বিসর্জন দিচ্ছে। তীব্র ভুরু যুগল কুঁচকে উঠে দাঁড়ায়, গম্ভীর গলায় বলে ওঠে, তুমি এখানে কি করছো? আমি একা থাকতে চাই, চলে যাও প্লিজ। মোহনা তীব্রকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। তীব্র মোহনাকে ছাড়ানোর ভান করলেও ছাড়ায় না। মোহনা কান্না জড়িত কণ্ঠে বলে, আমায় আপনি মাফ করেন। আমি জানতাম না যে আপনার জীবন কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে কেটেছে, কতটা পরিমাণ কষ্ট পেয়েছেন আপনি। আমি সবসময় আপনার প্রতি অভিমান করেছি, কখনো আপনার রাগের কারণ জানার চেষ্টা করিনি। আমি মোহনাকে একরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিল তীব্র, হাতের মুঠো করে দাঁতে দাঁত চেপে মোহনার হাতের বাহু চেপে ধরল। তুমি যদি ভেবে থাকো আমার অতীত জানার পর তুমি আমাকে করুণা করবে, তাহলে তুমি ভুল ভাবছো। আমার জীবনে যে কষ্ট থাক না কেন, আমি তীব্র আহমেদ কারোর করুণার পাত্র হব না। তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, বাধা দিব না তোমায়। কিন্তু হ্যাঁ, তুমি যদি এত কিছুর পরেও আমার সাথে দয়ায় সংসার করতে চাও তো তোমার জন্য বাসার দরজা খোলাই আছে, তুমি যেতে পারো। তীব্র হাত জোর করে মোহনাকে কথাগুলো বলে। মোহনা তীব্রর হাত দুটো ধরে নিজের কপালে ছুঁয়ে দেয়। এটা কোনো দয়া না, করুণা না তীব্র, এটা হচ্ছে ভালোবাসা, একজন স্বামীর প্রতি তার স্ত্রীর ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি তীব্র, আপনাকে নিয়ে অনেক স্বপ্ন মনের মধ্যে এঁকে রেখেছি। আপনার কাছে আমার অনেক আশা আছে। আমি সারা জীবন আপনার সাথে জীবনের সুখ দুঃখ ভাগ করে চলতে চাই। ও শ্যাট আপ মোহনা, লাভ ইজ মাই ফোর্ট। আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক,
আমি মেয়েদের ভালোবাসা বিশ্বাস করি না। তোমাদের মুখ এক বলে আর মন আর এক কথা বলে। আমার কাছে সব মেয়েই সমান। স্ত্রী বলে যে সে বেইমানি করবে না, সেটা আমায় বিশ্বাস করতে পারবে পারবে না, বুঝেছো? তীব্র শক্ত গলায় কথাগুলো বলে মোহনাকে ছাড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। মোহনা যে এই কদিনে তীব্রকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। তীব্রর কেয়ারগুলো, বিশেষ করে সেই রাতের কথাগুলো শুনে ওর ওর জন্য তীব্রর চোখে পানি দেখে না ভালোবেসে মোহনা আর থাকতে পারেনি। কিন্তু মোহনা কি ব্যর্থ হলো তীব্রকে ভালোবাসতে? তীব্রর থেকে কি অকারণেই মোহনা বেইমানির ট্যাগ পেয়ে যাবে? মোহনা তীব্রর পিছু পিছু ছুটে চলেছে ড্রয়িং রুমে। টি টেবিলের ওপরে রাখা কাচের গ্লাসটা আছাড় মেরে ভেঙে ফেলে মোহনা। ফ্লোর থেকে কাচের টুকরো হাতে তুলে নিয়ে হাতটা টেনে দেয়। কোনো কিছু না ভেবে তীব্র ড্রয়িং রুমে প্রবেশ করে সিঁড়িতে পা রাখতেই মোহনার চিৎকারে থমকে যায়। আমি আপনাকে সত্যি ভালোবাসি তীব্র, আমি বেঈমান নই। কথাগুলো বলেই মেঝেতে লুটিয়ে পড়ে মোহনা। তীব্র দ্রুত ছুটে এসে মোহনাকে ধরে নেয়। তুমি এটা কি করলে মোহনা? পাগল হয়ে গেছো নাকি? তীব্রর চিৎকারে মোহনা স্মিত হেসে রক্তাক্ত হাত দিয়ে তীব্রর গাল স্পর্শ করে। আপনি যদি আমার ভালোবাসাটা নাই বোঝেন, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ বলুন তো? আপনাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসার পরেও আপনি আমাকে বেঈমান বলছেন। কি করব বেঁচে থেকে? মরতে দিন আমায়। তীব্র মোহনাকে কোলে তুলে নিয়ে গার্ডদেরকে চিৎকার করে ডক্টর ডাকার কথা বলে। তীব্রর চিৎকারে আনোয়ার আহমেদ, মনীষা আহমেদ ও নির্ণয় ছুটে আসে। মোহনাকে রক্তাক্ত দেখে আঁতকে ওঠে বাসার সকলে। কি হয়েছে মোহনা মা? ওর এমন অবস্থা কেন হয়েছে? তীব্র মোহনার হাতটা কেটেছে কেন? মোহনার শ্বশুর শাশুড়ি ব্যস্ত হয়ে পড়েন, ভয়ে কষ্টে কান্না করে ফেলে। মোহনার সারা শরীর অবশ হয়ে আসছে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। তীব্র শক্ত করে মোহনাকে ধরে চোখের পানি ফেলছে। এই মুহূর্তে তীব্রর মাথা কাজ করছে না। নির্ণয় ফোনটা পকেটে কোথাও কোনো রকমে ঢুকিয়ে তীব্রর কাছে আসে। ভাইয়া, ডক্টর খবর পেয়েছেন, 5 মিনিটের মধ্যেই চলে আসবেন বলেছেন। তুই ভাবিকে নিয়ে রুমে চল। আপাতত রক্তটা আমি বন্ধ করার চেষ্টা করছি। ভাইয়া চল। 5 মিনিট তো অনেক সময়। ও তীব্র, তুই বৌমাকে নিয়ে হসপিটালে নিয়ে চল। আম্মু, তোমরা এত প্যানিক কেন হচ্ছ? প্লিজ শান্ত হও। 5 মিনিটেই ডক্টর এসে যাবেন মা। হসপিটালে যেতে গেলে 20 মিনিটের বেশি লাগবে সময় এখন। নির্ণয় চিৎকার করে কথাগুলো বলে তীব্রকে ঠেলা দেয়। আরে ভাইয়া, ভাবিকে রুমে নিয়ে চল। তুই এখনো বসে আছিস? তীব্রর অবস্থা বুঝে নির্ণয় মোহনাকে কোলপাজা করে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। ঘটনার আকস্মিকতায় তীব্রর হাত পা ঠান্ডা হয়ে গেছে, রীতিমতো কাঁপছে বলা চলে। ও যদি মোহনাকেও হারিয়ে ফেলে? নির্ণয় ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে তার মধ্য থেকে তুলা নিয়ে কাটা স্থানে চেপে ধরে। এক হাত দিয়ে মোহনার মাথায় হাত রাখে নির্ণয়। তুমি ঠিক হয়ে যাবে ভাবি, ডক্টর এক্ষুনি এসে যাবেন। তুমি আমাকে মরতে দাও ভাইয়া। মোহনার চোখটা বন্ধ করে ফেলে। নির্ণয় ভাবি বলে সামান্য চিৎকার করে ওঠে। মোহনার হাতটা ঘষতে থাকে। সময় মতো ডক্টর এসে মোহনাকে দেখে। মোহনার হাতটা ব্যান্ডেজ করে দিয়ে মেডিসিন প্রেসক্রাইব করে দেয়। ভয় পাওয়ার কিছু নেই, সময়ের মধ্যেই আমাকে ডাকা হয়েছে। ক্ষত তেমন গভীর নয়, তাই অতি দ্রুত উনি সুস্থ হয়ে যাবেন। ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ ডক্টর। চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। আনোয়ার আহমেদ ডক্টরের ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে চলে যান। মনীষা আহমেদ মোহনার কাছে বসে মাথায় হাত রেখে কাঁদছেন। তুই এটা কি করলি বলতো মা? আজ ঠিক সময়ে ডক্টর যদি না আসতেন, তোর যদি ভালো মন্দ কিছু হয়ে যেত। ও আম্মু, বিপদ তো কেটে গেছে, তুমি আর কেঁদো না, শান্ত হও। ভাইয়া, তুই ভাবির কাছে থাক, আমি ঔষধগুলো কিনে গার্ডদের হাতে পাঠিয়ে দিচ্ছি। আজ তুই ভাবির কাছেই থাক, ভাবির খেয়াল রাখ। আমি অফিসের কাজ সামলে নিচ্ছি।
নির্ণয় চোখটা বন্ধ করে চেয়ারে বসে আছে, মাথার ভেতরটা দপদপ করছে। হবে নাই বা কেন, আজ সকালে যা হলো। নির্ণয় বেশ খুশি ভাবিকে সত্যিটা বলতে পেরে। মে আই কাম ইন স্যার? ইয়েস। মেঘা নির্ণয়কে দেখতে পেয়ে তার চোখ তীব্রকে খুঁজতে থাকে। নির্ণয় বেশ কিছুক্ষণ নিস্তব্ধ পরিবেশ দেখে মাথা তুলল। নির্ণয় সামনে মেঘাকে দেখতে পেয়ে রুক্ষ মেজাজে বলে উঠল, কিছু বলবেন মিস মেঘা? মেঘা সামান্য চমকে উঠল নির্ণয় গলার আওয়াজে, আর তার চোখে মুখের অবস্থা দেখে আজ কেন জানি ভয় লাগছে মেঘার। আরে কি হলো, কিছু বলার থাকলে বলো, না হলে যাও এখান থেকে। মেঘা থতমত খেয়ে নিজের ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। নির্ণয় যে ওকে পছন্দ করে না সেটা নির্ণয়ের হাবভাবেই বেশ বুঝতে পারে মেঘা। আর ও এটাও বুঝতে পারে তীব্রর মতো একজন মানুষ ছিল বলেই আজ ও চাকরিটা পেয়েছে, তা না হলে এই চাকরিটাও পেত না। স্যার, আজ 3টে মিটিং ছিল। একটা মিটিং আর মাত্র 15 মিনিট পরই শুরু হওয়ার কথা। কনফারেন্স রুমে সবাই অপেক্ষা করছে, আপনি রেডি থাকুন। মেঘা দ্রুত কথাগুলো বলে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু নির্ণয়ের ডাকে থমকে যায়। তুমি কেন বলছো? ম্যানেজার কোথায়? স্যার, উনি অনেকক্ষণ আপনাদের অপেক্ষা করেছিলেন। কিছুক্ষণ আগে আমায় আপনাদেরকে জানানোর কথা বলে কিছু ফাইল নিয়ে কনফারেন্স রুমের দিকে গিয়েছেন। মিটিংগুলো ক্যান্সেল করে দিতে বলো। কিন্তু স্যার, এই 3টে মিটিং তো আমাদের কোম্পানির জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেদিন তীব্র স্যার তো... ও জাস্ট শ্যাট আপ। অফিসের বসকে তুমি না আমি? তুমি আমাকে শেখাবে আমার কি করা উচিত? জি না স্যার। মেঘা বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। নির্ণয় কল দিয়ে ফোনে কথা বলতে থাকে। কথা বলা শেষ করে মেঘার দিকে এক নজর তাকিয়ে ল্যাপটপে চোখ রাখে নির্ণয়। আর কিছু বলার না থাকলে তুমি এবার যেতে পারো। নির্ণয়ের কথায় মেঘা মুখ নিচু করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, মনের মধ্যে অদম্য সাহস সঞ্চয় করে। তারপর বলে ফেলে, তীব্র স্যার আর আজ আসবেন না? ওনার কি কিছু হয়েছে? না মানে, উনি ঠিক আছেন তো স্যার? মেঘার কথা শুনে নির্ণয় বিস্ময়সূচক চোখে মেঘার দিকে তাকায়। নির্ণয় ভুরু যুগল কুঁচকে মেঘার গম্ভীর গলায় প্রশ্ন করে, কেন, তীব্র স্যারের সাথে কি প্রয়োজন তোমার? না আসলে তীব্র স্যারের তো অফিসে আসতে কখনো লেট হয় না। আজ অনেকক্ষণ হয়ে গেল, এখনো উনি আসেননি। আর আপনিও তো অনেক লেট করে আসলেন, তাই বলছিলাম। স্যার, সব কিছু ঠিক আছে তো? তীব্র স্যার ঠিক আছেন তো? সামান্য একজন অফিসের স্টাফ হয়ে তুমি এত প্রশ্ন কেন করছো জানতে পারি? তীব্র স্যারকে নিয়ে তুমি এত চিন্তিত কেন বলো তো? মেঘা কি বলবে বুঝতে পারছে না। সত্যি তো, ও সামান্য একটা স্টাফ, বড় মানুষদের খবর ও কি করে পাবে? তবে সেই দিনের পর থেকে তীব্রর ওপর শ্রদ্ধাটা বেশি বেড়ে গেছে মেঘার। সেদিন যদি তীব্র সঠিক সময়ে না এসে পড়তো, তাহলে হয়তো ওর জীবনটাই বরবাদ হয়ে যেত। মানুষটা ওর মাকে একটা ভালো জীবন দিচ্ছে, এই মানুষটার ঋণ কখনোই শোধ করতে পারবে না মেঘা। মেঘা ঘাড় নেড়ে কিছু না বলে বের হয়ে যায়। নিজের জায়গায় এসে গাল ফুলিয়ে বসে পড়ে। এই মানুষটা কেমন যেন, বদলোক কোথাকার। কি এমন জিজ্ঞাসা করেছিলাম? তীব্র স্যারের খোঁজ নিতে গিয়েছিলাম। হ্যাঁ না, যাই হোক বলে দিত, শুধু এক গাদা কথা শুনিয়ে দিল। নিজের সাথে কথাগুলো বলে কাজে মন দেয় মেঘা। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার মেঘার সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে মেঘামা, বিড়বিড়িয়ে কি বলছো? তেমন কিছু না আঙ্কেল, দেখুন না, তীব্র স্যার আজ আসেননি, তার জন্যই নির্ণয় স্যারকে জিজ্ঞেস করলাম। উনি তো কিছুই বললেন না, উল্টো যা নয় তাই বলে কথা শোনালেন। আচ্ছা, আপনি বলুন তো, আমি কি কিছু ভুল করেছি? মেঘার কথায় ম্যানেজার হেসে ওঠেন। আরে মা, তুমি চিন্তা করো না, হয়তো বড় সাহেবের শরীরটা খারাপ হয়েছে বা কিছু সমস্যা হয়েছে। ছোট সাহেবের কথাই তুমি কিছু মনে করো না মা। ছোট সাহেব তো অল্প বয়স, তাই একটু চড়া মেজাজ। এই তো 6 মাস হলো হেড সাহেব ওনাকে ব্যবসা সামলাতে দিয়েছে, সময়ে সব ঠিক হয়ে যাবে মা। মেঘা রফিক আলীর কথায় মুচকি হাসে। আচ্ছা শোনো মা, তোমার ছোট সাহেব ডাকছেন, তুমি এক্ষুনি ওনার কেবিনে যাও। জি আঙ্কেল। মেঘা
বেশ ধীর পায়ে নির্ণয়ের কেবিনের দিকে এগিয়ে যায়। মোহনার বুকে মাথা রেখে তীব্র সশব্দে কেঁদে চলেছে। মোহনা চোখের পানি ফেলে চলেছে। দুজনে বেশ কিছুক্ষণ কান্না করার পর তীব্র মোহনার বুক থেকে মাথা তুলে চোখের পানি মুছে তাকায়। তুমি এটা কি করতে যাচ্ছিলে মোহনা? শুধুমাত্র আমার ওপরে রেগে তুমি মরতে বসেছিলে? কেন করলে এমন? শাস্তি দিতে চেয়েছিলে আমায়? মোহনা কান্না দমিয়ে কপট রাগ দেখিয়ে বলে, আমি আপনার উপরে রাগ করিনি। আপনার উপর রাগ করে কি করব? আপনি তো আমাকে চলে যেতে বলেছেন। বিয়ের পর একজন মেয়ের আশ্রয়স্থল হয় তার স্বামীর ঘর। আমার তো এই বাসা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই আমি এই পৃথিবী থেকেই চলে যেতে চাই। কেন বাঁচালেন আমায়? মরে যেতে দিন। মোহনা কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলে হাতের ব্যান্ডেজটা টেনে খোলার চেষ্টা করে। তীব্র দেখে শুনে মোহনাকে থামাতে চেষ্টা করে। আপনি ছাড়ুন আমায়। এই ব্যান্ডেজের কোনো প্রয়োজন নেই। আমি মরতে চাই। তীব্র মোহনার হাত দুটো চেপে ধরে, কিন্তু মোহনা বারবার তীব্রর হাতটা ছাড়িয়ে ব্যান্ডেজ খুলতে যায়। শেষমেশ তীব্র চিৎকার করে মোহনার গালে থাপ্পড় মারার জন্য হাত ওঠায়। মোহনা চোখ বড় বড় করে তীব্রর দিকে তাকিয়ে থাকে। তারপর তীব্রকে জড়িয়ে ধরেই হাউমাউ করে কাঁদতে থাকে। এই মোহনা, তুমি আমার কথায় এত অভিমান করেছো? পাগলি, আমি তো কথার কথা বলেছি মাত্র। তুমি তো আমার খামখেয়ালি রাগ জানো বলো। তুমি তো আমার সম্পর্কে সব জানলে। এটাও জানো আমার রাগ বেশি। আমি কন্ট্রোল করতে পারি না তো। তোমায় আমি বিয়ে করেছি। তুমি আমার স্ত্রী। ভালোবাসি তোমায়। যেতে বললেই কি যেতে দিব তোমায়? আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তীব্র। আপনার জীবনের অতীতের কষ্টগুলোকে আমার ভালোবাসা দিয়ে পূরণ করতে চাই তীব্র। একজন স্ত্রী হিসাবে আমি কি আমার স্বামীর প্রেমিক পুরুষটার প্রেমিকা হতে পারি না? নাকি সেটা অন্যায়? না, কোনো অন্যায় নয় মোহনা। আমি বুঝেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। মোহনা, আত্মহত্যা মহাপাপ। আর তুমি আমার জন্য এই পাপটা করতে যাচ্ছিলে। এরপরেও আমি তোমায় ভালোবাসাকে কি করে অস্বীকার করি বলো তো? মনীষা আহমেদ এতক্ষণ দরজার বাহিরে দাঁড়িয়ে ছেলে বৌমার কথা শুনছিল। উনি মুখে হাসি ফুটিয়ে চোখের পানি মুছে ড্রয়িং রুমে চলে যান। সেখানে আনোয়ার আহমেদ বেশ চিন্তিত অবস্থায় বসেছিলেন, কারণ ওনার এখনো বোধগম্য হচ্ছে না শান্তশিষ্ট মেয়েটা হঠাৎ করেই এমন কাজ কেন করলো। মনীষা আহমেদকে আসতে দেখে উনি এগিয়ে গিয়ে স্ত্রীর হাতটা ধরেন। আজ আমি ভীষণ খুশি আহমেদ সাহেব। আমার ছেলে বৌমার ভালোবাসা আমি নিজের চোখে দেখে এসেছি। আমরা ভুল করিনি মোহনাকে আমার ছেলের বউ করে এনে। তুমি ভাবতে পারবে না আমরা সত্যিকারের একজন ভালো মনের মেয়ে পেয়েছি, যে কিনা সবসময় আমার ছেলেকে আগলে রাখবে। মনীষা আহমেদ আনোয়ার আহমেদকে সমস্ত ঘটনা খুলে বললেন। সবকিছু শুনে আনোয়ার আহমেদ মনীষা আহমেদকে জড়িয়ে ধরেন। ওনাদের দুজনের চোখেই পানি চিকচিক করছে। মনীষা আহমেদ স্বামীর হাতটা শক্ত করে ধরেন। জানো, আমি না সবসময় ভয়ে ভয়ে থাকতাম। মনে হতো সবটা জানার পর যদি মোহনা ওকে ছেড়ে চলে যায়, কিংবা আমার ছেলে যদি ওকে মেনে নিতে না পারে। আমি তো মা, তাই নিজের ছেলের সুখটাই দেখতে চেয়েছি। তাই তো চেয়েও মেয়েটার কাছ থেকে তীব্রর অতীতটা লুকিয়েছি। কিন্তু আজ আমি অনেক খুশি আমার ছেলে বৌমাকে খুশি রেখে। আমার আর কোনো ভয় নেই, কোনো সংশয় নেই। ভয় সংশয় থাকার কথাও নয় মা। আর আপনার মনে এমন কিছু কেন উদয় হবে? আমার স্বামী তো কোনো মেয়ের সাথে খারাপ কিছু করেনি। যে খারাপ করেছিল তাকে আল্লাহ শাস্তি দিয়েছেন। হঠাৎ মোহনার কণ্ঠস্বর শুনে আনোয়ার আহমেদ ও মনীষা আহমেদ সিঁড়ির দিকে তাকায়। তীব্র মোহনাকে ধরে নিয়ে ধীর পায়ে নামছে। মনীষা আহমেদ অতি দ্রুত গিয়ে মোহনাকে ধরে নিয়ে সোফায় বসিয়ে দেয়। তুই এই অসুস্থ শরীর নিয়ে কেন নিচে আসলি মা? তুই রেস্ট নিতে পারতিস, আমাদের ডাকতিস, আমরা তোর কাছে চলে যেতাম। তীব্র, তুইও বা কেন ওকে এই শরীরের নিচে নামিয়ে এনেছিস? আম্মু, আমি মানা করেছিলাম। তোমার বৌমা শুনলে তো? তীব্রর ভয় কাতর কণ্ঠ শুনে মোহনা খিলখিলিয়ে হেসে ওঠে।
আচ্ছা মা, ওনাকে আর বকবেন না প্লিজ। আমি জোর করেছি আপনাদের কাছে আসবো বলে। সবসময় রুমের মধ্যে শুয়ে থাকতে ভালো লাগে না। সারাদিন তো আজ রুমেই শুয়ে বসে কাটালাম। তাই এই দুপুর থেকে ঘুমাতে যাওয়ার আগে এই জন্য আমি এখন এসেছি। আপনাদের আপনারা কেউ কিছু বললেও আমি শুনবো না। মনীষা আহমেদ হেসে ফেলেন। মোহনার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলেন। তুই যে আমাদের ভয় পাইয়ে দিয়েছিলি রে মা, এমন কেউ করে বলতো? আমরা জানি অন্যায় করেছি, তোকে তীব্রর অতীতটা না বলে। আমাদের মাফ করিস মা। মা, আপনি কি বলছেন? মাপ কেন চাইছেন? আপনাদের ধন্যবাদ দেওয়ার কথা। আমায় আপনাদের এত ভালো একজন ছেলেটাকে স্বামী হিসাবে আমাকে দেওয়ার জন্য। আমি অনেক ভাগ্যবতী মা, ওনাকে নিজের স্বামী হিসাবে পেয়ে। তবে আপনারা সত্যি একটু ভুল, না বোকামো করেছেন। কথাটা বলেই মোহনা ফিক করে হেসে ফেলে। মোহনার কথায় ওরা সবাই অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। মোহনা শাশুড়ি মার গলাটা জড়িয়ে ধরে। মা, বাবা, আপনারা যদি আগেই আমাকে ওনার অতীত জানাতেন, তাহলে হয়তো এতদিনে আপনাদের এই রাগী ছেলেটাকে আমি একটু মিষ্টি বানিয়ে ফেলতাম। হে হে। মোহনার কথায় এবার প্রত্যেকে অট্টহাসিতে ফেটে পড়ে। মোহনা খুব খুশি, আর কোনো কষ্ট নেই। ৩-৪ ঘন্টা হতে চলল। মেঘা টাইপিং করে চলেছে, ডেস্কের ওপরে এক গাদা ফাইল। বিকাল ৫টার মধ্যে কাজ কমপ্লিট করতে হবে মেঘাকে। নির্ণয়ের এটাই হুকুম। আর মেঘা বেচারা বিরক্তিকর ফেস নিয়ে, পেটে ক্ষুধা নিয়ে কাজ করে চলেছে। মাঝে মাঝে আর চোখে নির্ণয়কে দেখছে, আর মনে মনে হাজারটা গালির বর্ষণ করছে। মেঘার কাছে এখন নির্ণয়কেই দুনিয়ার পাষাণ মানুষ মনে হচ্ছে, যে কিনা ব্রেক টাইমেও মেঘাকে ব্রেক দেয়নি। উপরন্ত মেঘার সামনে বসেই গপগপিয়ে স্যান্ডউইচ আর কফি খেয়েছে। এমনকি এখনো কফির কাপে চুমুক দিচ্ছে। বজ্জাত খাটাস ছেলে কোথাকার! তোকে আমি বদদোয়া দিচ্ছি, তোর কখনো বিয়ে হবে না। আর হলেও তোর বউ তোকে খেতে দিবে না, দেখিস। নির্ণয়ের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে কথাগুলো বলে ওঠে মেঘা। নির্ণয় বুঝতে পেরে আর চোখে মেঘাকে দেখে ঘড়ির দিকে তাকায়। আপনার হাতে আর ১ ঘন্টা সময় আছে মিস মেঘা, তাই টাইপিং স্পিডটা বাড়ালে ভালো হয়। মেঘা রাগে ফুলে ওঠে। নির্ণয়কে কিছু বলতেও পারে না, কারণ এই ছেলেকে বিশ্বাস নেই। যদি চাকরি থেকে রিজেক্ট করে দেয়, বলা তো যায় না। এ তো আর তীব্র স্যার নয় যে আমার কথা শুনবে। মেঘার ক্ষুধায় পেট পুড়তে লাগলো। পাশে থাকা পানির জগটা থেকে কিছুটা পানি খেয়ে কাজে মন দিল, কারণ ও যত দেরি করবে ওর ক্ষুধাও তত বাড়বে। তাই ও হাত চালিয়ে কাজটা সেরে নেয়। নির্ণয় মেঘাকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে থাকে। হালকা সবুজ রঙা থ্রি পিসে বেশ লাগছে মেঘাকে। হঠাৎই মেঘার বুক থেকে ওড়নাটা সরে যায়। নির্ণয় খানিকটা চমকে উঠে ভুরু কুঁচকে নেয়। মেঘা টের পেয়ে অতি দ্রুত ওড়নাটা ভালোভাবে গায়ে ঢেকে নেয়। নির্ণয় চোখ সরিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। বিকালের আড্ডায় আনোয়ার আহমেদ, মনীষা আহমেদ, তীব্র, মোহনা মেতে উঠেছে। অনেক জোরাজুরি করে মোহনা সবাইকে রাজি করিয়ে ওর স্পেশাল হায়দ্রাবাদি দম ইরানি চা বানাতে গেল। মামু, আমি আজকে তোমার কাছে এসেছি। মাম্মামকে জোর করে নিয়ে এসেছি। মাম্মাম তো আসবে না বলেছিল। বাচ্চার গলা পেয়ে ওরা তাকিয়ে দেখে কেয়া ও ওর সিন্ড্রেলা এসেছে। সিন্ড্রেলা দৌড়ে এসে তীব্রর কোলে উঠে পড়ে। কেয়া আনোয়ার আহমেদ ও মনীষা আহমেদকে সালাম করে। আনোয়ার আহমেদ কেয়ার মাথায় হাত রাখেন হাসি মুখে। মনীষা আহমেদ এতদিন পর কেয়াকে কাছে পেয়ে জড়িয়ে ধরে। আমাদের তো ভুলেই গেছিস। আসলেই নিজের মা নয় কি না, তাই তো দূরে দূরেই রাখিস। ভালো মা, তুমি আবার ওই কথা বলছো কেন বলো তো? তোমরা ছাড়া আমার আর কে আছে? নিজের বলতে তো তোমরাই আছো আমার। তা না হলে আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যেতাম? তোমাদের ভুলতে পারি বলো তো? খবরদার ভালো মা, এমন কথা তুমি আর বলেছো তো আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না, দেখা করব না। আচ্ছা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি,
আর কখনো এমন কিছু বলবো না। খুশি? হুম, আমার সোনা ভালো মা। কেয়া গলা জড়িয়ে কথাগুলো বলে হাসতে থাকে, সাথে মনীষা আহমেদও। ওদের দুজনকে দেখে মুচকি হাসে তীব্র, আনোয়ার আহমেদ। এর মধ্যেই সিন্ড্রেলা তীব্রর কোল থেকে নেমে আদুরে গলায় বলে ওঠে, আমায় তো কেউ আদরই করছে না, সবাই মাম্মামকে নিয়ে ব্যস্ত, আমার তো কেউ খেয়ালই রাখে না। ওরে আমার নানু ভাই, ভীষণ রাগ করেছে বুঝি? আচ্ছা, কোলে এসো, ম্যাজিকের মতো রাগ কমিয়ে দিব। সিন্ড্রেলাকে কোলে তুলে নেয় আনোয়ার আহমেদ। মনীষা আহমেদ পিচ্চি বাবুটার হাত দুটোকে ধরে চুমু দেয়। সিন্ড্রেলা হাত বাড়িয়ে মনীষা আহমেদের কোলে চলে আসে। আমার ময়না পাখিটা, কতদিন আমি দেখি না, কোলেই নিই না। আমার তো কষ্ট হয় ময়না পাখিটার জন্য। কতদিন আমি পাখিটার মুখে আধো আধো গলায় কথা শুনি না। তোমার মা এখানে তোমায় নিয়ে থাকলে আমি তোমাকে সব সময় পেতাম। হ্যাঁ তো, মাম্মামকে বলি আমরা সবাই মিলে একসাথে থাকবো, কিন্তু মাম্মাম কিছুতেই রাজি হয় না। অনেক দিন পর প্রিয় মানুষগুলোকে কাছে পেয়ে কি আর ভীষণ ভালো লাগছে। ভালো মা, আমার ভাবি কোথায় দেখি, আমাদের পরিভাবিকে। হঠাৎ কেয়ার নাকে খুব চিরচেনা গন্ধ আসে। কেয়া প্রাণ ভরে ঘ্রাণ নিতে থাকে। মনীষা আহমেদ কিছু বলতে যাওয়ার আগেই কেয়া বলে ওঠে, এমন সুস্বাদু চা কে বানাচ্ছে গো? এই চায়ের ঘ্রাণ দিয়ে তো একজনই বানাতো, আর সে। কেয়া ঘুরে পড়তেই সামনে চায়ের ট্রেটা ধরা মোহনাকে দেখে চমকে ওঠে। মোহনাও আঁখি যুগল বড় বড় করে কেয়াকে দেখছে। মোহনার হাত পা রীতিমতো কাঁপছে। মোহনার হাতে থাকা চায়ের ট্রেটা কাঁপতে দেখে তীব্র অতি দ্রুত এসে ওর হাত থেকে ট্রেটা নিয়ে রেখে দেয়। কেয়া ততক্ষণে মোহনার কাছে এসে মুখোমুখি দাঁড়িয়েছে। মোহনার বুকের ও ভেতরটা মোচড় দিয়ে উঠছে। দুজনেরই চোখের কার্নিশ বেয়ে নোনা স্রোত গড়িয়ে পড়ছে। কেয়া মোহনার মাথা, গাল, বাহু স্পর্শ করছে। মোহনাও আলতো হাতে কেয়ার গাল স্পর্শ করছে। মোহনার কাঁপতে থাকা ঠোঁট জোড়া কেয়াকে কিছু বলতে যাওয়ার আগেই ও মোহনাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। তোকে আমি এত কাছ থেকে দেখছি, এটা আমার ভ্রম নয় তো? বিশ্বাস কর, আমি তো ভেবেছিলাম আমি এই জীবনে আর তোকে পাবো না। জানিস মহি, আমি যে পাপ করেছি তার শাস্তি আমি পেয়েছি রে। এই দেখ, যেই ছেলের জন্য আমি তোকে এত অপমান করেছিলাম, তোর সাথে বন্ধুত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম, বলেছিলাম তোর মুখ আমি আর দেখব না, আজ দেখ আমার কি অবস্থা। আমাকে পথে নামিয়ে দিয়েছে, এমনকি আমার মায়ের কাছেও আমার জায়গা হয়নি। এই দেখ। কেয়া সিন্ড্রেলাকে কোলে নিয়ে মোহনার কাছে এসে দাঁড়ায়। মোহনার ঘটনার আকস্মিকতায় তীব্র, আনোয়ার আহমেদ ও মনীষা আহমেদ ভাবান্তর দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ছোট্ট সিন্ড্রেলা মায়ের চোখে পানি দেখে গলা জড়িয়ে ধরে। দেখো মহি, আমার মেয়ে, এই মাসুম বাচ্চাটাকে দেখেও ওই মানুষটার মন গলেনি রে। আমি যে মেয়ে জন্ম দিয়েছি তাড়িয়ে দিয়েছে আমায়, একটা খোঁজ পর্যন্তও নেয়নি। আমি সত্যি মানুষ চিনতে ভুল করেছি রে মহি। এত ভালোবাসা দিয়েও আমি মানুষটাকে ধরে রাখতে পারিনি। আমায় ছেড়ে দিয়ে হয়তো বিয়েও করে ফেলেছে, নতুন সংসার নিয়ে ভালোও আছে। মোহনা পুরানো দিনের স্মৃতিগুলোকে একবার মনের মধ্যে ভেবে নেয়। সিন্ড্রেলাকে কোলে নিয়ে দুই গালে আলতো করে চুমু দেয়। কেয়ার অবস্থা দেখে মোহনার কান্না পেলেও ও দমিয়ে রাখে, কারণ কেয়া কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলে। মোহনা কেয়াকে সোফায় বসিয়ে দুই আঙ্গুল দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। গ্লাসের মধ্যে পানি ঢেলে কেয়ার সামনে ধরে। কেয়ার থুতনিতে হাত দিয়ে পানি খাইয়ে দেয়। মোহনা শক্তভাবে কেয়ার হাতটা ধরে। তুমি, তুই শান্ত হয়ে যা, এভাবে ভেঙে পড়িস না। আমাদের বন্ধুত্বের ভালোবাসাটা ছিল বলেই আমরা আবারও এক হয়েছি। তুই কোনো পাপ কাজ করিসনি কেয়া, তুই একটা ভুল কাজ করেছিস। অতীত ভুলে যা, নিজের মতো করে বাঁচ। সেই দিন যখন মায়ের মুখে কেয়া নামটা শুনেছিলাম, তোর কথাই আমার প্রথম মনে হয়েছিল। আমার মা সব ঘটনা বলেছে। আমি তো ভেবেছিলাম একদিন কিয়া নামের মেয়েটার সাথে দেখা করতে যাব। কেন জানি আমার মন মানতে না চাইলেও তোর কথা মনে হয়েছিল।
আমি তোর কথা শুনিনি তো, তোকে অনেক অপমান করেছিলাম। আচ্ছা, তুই নিশ্চয়ই আমার উপরে খুব রেগে আছিস। না, আমি তোর উপরে রেগে নেই, আর না কখনো রাগ ছিল। এতদিন পর আমরা আবার এক হয়েছি। আর তাছাড়া, ওয়েট ওয়েট, মোহনা, তুমি কেয়াকে চেনো? কেয়া তোমার বন্ধু হয়? আমায় প্লিজ একটু বুঝিয়ে বলবে? সবকিছু আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। তীব্রর কথা শুনে কেয়া ও মোহনা নিজেদের চোখের পানি মুছে নেয়। মোহনা কেয়ার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে, যার ফলে কেয়ার কষ্টের পরিমাণটা সামান্য কমলে কেয়াও ফিক করে হেসে ওঠে। হুম, তীব্র, আমরা বান্ধবী সেই স্কুল লাইফ থেকে। মাঝখানে আমাদের বিচ্ছেদ ঘটেছিল। মোহনা, তুমি কেয়ার হাজবেন্ডকে চেনো? চিনি মানে, একদম বনছে বনছে চিনি সুগার। মোহনার কথায় কেয়া হেসে ফেলে। মোহনা মুখে হাসি বলিয়ে কেয়ার মাথায় হাত রাখে। তীব্র ছেলেটির নাম হচ্ছে সুমিত। ভার্সিটির প্রথম লাইফেই কেয়ার জীবনে আসে ছেলেটি। জানো, ভাইয়া মহি মহি আমায় মানা করেছিল, কিন্তু আমি প্রেমে অন্ধ ছিলাম। হাজার অপমান করেছিলাম মহিকে ভাইয়া। কেয়া পুনরায় যখন অশ্রুপাত করতে থাকে, মোহনা কেয়াকে জড়িয়ে ধরে। আমি তোর কোনো অপমান গায়ে মাখিনি। কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু তোর সুখের কথা ভেবে সব ভুলেছিলাম। আমি খুব খুশি হয়েছি তোকে আবার পেয়ে। তুই ভাইয়াকে বিয়ে করেছিস, আমার খুব ভালো লাগছে। এই পরিবারের মানুষগুলো ভীষণ ভালো রে মহি, জানিস। বলে এই এই ভাইয়া আমাকে বোন মনে করে, ভালো বাবা, ভালো মা, আমায় নিজের মেয়ে ভাবে। আর তোর দেবর নির্ণয় তো আমায় আপু বলে। তাহলে নিজেকে পাপী মনে করছিস কেন? তুই ভালো বলেই তো এই পরিবারদের পেয়েছিস। আমি খুব খুশি, অ্যাটলিস্ট ওই জানোয়ারটার থেকে তো মুক্তি পেয়েছিস। মনীষা আহমেদ এগিয়ে এসে কেয়ার মাথায় হাত রাখে। আগে যদি জানতাম আমার ছেলের বউ এই বান্ধবী, তা তুই, তাহলে তোকে মোহনাকে প্রথম দেখাতেই নিয়ে যেতাম। আমার ছেলের বিয়ে দিয়ে তোর বান্ধবীকে ফিরিয়ে দিতে পেরেছি। ভালো মা, তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমরা আমার জন্য যা করেছো, তাতে আমার জীবনের নিজের লোকেরাও করতে না। কেয়া, যা কিছু হয় ভালোর জন্য হয়। তবে এখন আর মন খারাপ করবি না তুই। আমরা সবাই তোর পাশে ছিলাম, পাশে আছি। আর এখন থেকে তুই তোর বান্ধবীকেও পেয়ে গেছিস। মনীষা আহমেদ কেয়াকে বুকে জড়িয়ে নেয়। আনোয়ার আহমেদ মোহনার মাথায় হাত বুলিয়ে মুচকি হাসে। আর ছোট্ট সিন্ড্রেলা তীব্রর কোলে উঠে সবার আচরণ আর কথা শুনতে থাকে। পিচ্চিটার মনে হাজারটা প্রশ্নের ভিড় জমেছে, কিন্তু ও যে জিজ্ঞাসা করার সুযোগ পাচ্ছে না। মোহনা গলা খাকারি দিয়ে বলে ওঠে, বলছি যে আমি যে সকলের জন্য আমার স্পেশাল চা বানালাম, জুড়িয়ে ঠান্ডা পানি হয়ে যাওয়ার আগে খেতে হবে তো নাকি? কেয়া, তোর আমার এই চায়ের স্বাদ মনে আছে? মনে নেই বলছিস? ঘ্রাণটাও নাকে লেগে আছে। আর তাই তো আমি ঢুকেই এই ঘ্রাণটার কথাই বলেছি, কারণ এই সুস্বাদু চা তো আমার বেস্টুই বানায়। মোহনা একে একে সবার হাতে চায়ের কাপটা তুলে দেয়। কেয়ার হাতে দিতে গেলে কেয়া মোহনার হাতটা ধরে নেয়। মোহনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ওর দিকে। মহি, তুই আমাকে পুনরায় আমার বন্ধুর জায়গাটা ফিরিয়ে দিবি? মোহনা কেয়ার হাতটা ছাড়িয়ে নেয়, গম্ভীর কণ্ঠে বলে ফেলে, না। কেয়া সাথে সাথে মুখটা নিচু করে নেয়। চায়ে চুমুক দিতে গেলেও তীব্রতা থেমে যায়। মোহনা সশব্দে হেসে ওঠে, কেয়াকে জড়িয়ে ধরে। বন্ধুর জায়গা কেড়েছি কোথায় যে দিব? এখন আরো একটা জায়গা দিলাম, আমার ননদের জায়গা। কেয়ার গালটা টিপে ধরে মোহনা। এবার সবাই মিলে হেসে ওঠে। কেয়া মুচকি হাসি দেয়, জি ভাবি। প্রত্যেকেই চা মুখে দিয়েই প্রশংসা করে। মোহনা উঠে দাঁড়িয়ে এক পা এগোতে গেলেই কপালে হাত দিয়ে সামান্য ঢলে পড়ে যায়। ওর মনে হচ্ছে মাথাটা ঘুরছে। তীব্র মোহনাকে এসে ধরে নেয়। মহি, তোর কি শরীর খারাপ? আর তোর হাতে কি হয়েছে?
কেয়া, ওর শরীরটা খারাপ। তুই আব্বু আম্মুর কাছে শুনে নে, আমি ওকে রুমে নিয়ে যাই, ওর রেস্টের প্রয়োজন। আচ্ছা ভাইয়া, নিয়ে যাও। তীব্র ঝটপট মোহনাকে কোলে নিয়ে সিঁড়িতে পা বাড়ায়। ফাইনালি সময়ের মধ্যে মেঘা ওর কাজটা শেষ করে ফেলেছে। নির্ণয়ের কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কের কাছে চলে যায় সবকিছু গোছগাছ করে অফিস থেকে বের হওয়ার জন্য। এখনের ক্ষুধাটা বিস্কিট আর পানিতেই মেটাতে হবে। দুপুরে অফিসের ক্যান্টিনে লাঞ্চ করে নেয় বলে ওর মামি ওর জন্য কোনো খাবার রাখে না, একেবারে রাতের খাবার পায়। কখনো নুন ভাত খেয়েই কাটাতে হয়। ব্যাগের কোণে থাকা টাকা চারটেতে হাত বুলিয়ে নেয়। 20,000 টাকা স্যালারি পেলেও ওর হাতে থাকে গোটা 50, খুব বেশি হলে সবটাই মামির হাতে তুলে দিতে হয়। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিসের বাহিরে বের হয়ে আসে। নির্ণয়কে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘা মাথা নিচু করে হেঁটে চলে আসতে থাকে। মিস মেঘা, ডিউটি টাইম শেষ হতে এখনো 5 মিনিট বাকি। কানে নির্ণয়ের গম্ভীর কথাটা শুনে মেঘা দাঁড়িয়ে যায়, চোখ বড় বড় করে নির্ণয়ের দিকে ঘুরে তাকায়। আমার কি কিছু কাজ দেবেন নাকি? শুকনো একটা ঢোক গিলল মেঘা। নির্ণয় পকেটে হাত ঢুকিয়ে মেঘার কাছে এসে দাঁড়ায়। স্যার, আমি তো সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি, আবার কি কোনো? চুপ থাকো আর আমার সাথে হাঁটতে থাকো। কিন্তু স্যার, নির্ণয়ের চোখ গরম করা চাহনি দেখে মেঘা চুপ হয়ে যায়। কে জানে ওর ভাগ্যে কি আছে, এই বজ্জাতটা কোথায় নিয়ে যায়। একটা রেস্টুরেন্টের ভেতরে নির্ণয় মেঘাকে নিয়ে ঢুকলো। মেঘা না ঢুকতে চেয়েও নির্ণয়ের সাথে ঢুকতে হলো। ওদের দেখে রেস্টুরেন্টের ম্যানেজার এগিয়ে এলো, নির্ণয়ের হাতে হাত মেলায়। গুড আফটারনুন স্যার, অনেক দিন পর আবার আসলেন, কি সেবা করতে পারি স্যার? এখানের সেরা 5টা ডিশ নিয়ে আসো লাঞ্চের জন্য। ওকে স্যার, আপনারা বসুন। নির্ণয় চেয়ারে ব্লেজারটা খুলে বসে পড়ে। মেঘা তো নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। উনি ঠিক কি করতে চাইছেন? কাজের সময় দেখিয়ে দেখিয়ে খেলেন, আর এখন রেস্টুরেন্টে নিয়ে আসছেন। আমাকে কি উনি কেমন করে খান তা দেখাতে নিয়ে আসছেন এখানে? অসহ্যকর। মেঘাকে চোখ ছোট করে ভুরু কুঁচকে বসে থাকতে দেখে নির্ণয় গম্ভীর কণ্ঠে বলে, মিস মেঘা, সমস্যা কি তোমার? এভাবে বসে আছো কেন? মেঘা স্বাভাবিক হয়ে বলে ধীর গলায়, আমরা এখানে কেন এসেছি স্যার? নির্ণয় বিরক্তিকর কণ্ঠে বলে ফেলে, আজীব মেয়ে তো তুমি। এখানে মানুষ কি করতে আসে তুমি জানো না? মেঘা মুখ নিচু করে বসে থাকে। নির্ণয় আর কিছু বলার আগেই ওদের টেবিলে খাবার চলে আসে। ওয়েটার একের পর এক খাবার সার্ভ করে দিয়ে চলে যায়। মেঘা নির্ণয়ের মধ্যে এক পলক চোখাচোখি হয়। নির্ণয় চোখের ইশারায় মেঘাকে খাওয়া শুরু করতে বলে, কিন্তু বুদ্ধু মেঘা তা না করে বুঝে মাথা নিচু করে নেয়। স্যার, আমার কি এখানে কোনো কাজ আছে? না মানে, আমাকে ছুটি দিলে দ্রুত বাসায় ফিরতে পারতাম। নির্ণয় তখন সবে মাত্র খাবারটা মুখে তুলতে গিয়েছে, কিন্তু মেঘার কথা শুনে ও হাসবে নাকি কাঁদবে এটা ভাবতে ভাবতে নিজের অজান্তেই হাত থেকে চামচটা একেবারে ফ্লোরে পড়ে যায়। মেঘা তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। পড়ে থাকা চামচটা হাতে তুলতে গেলে নির্ণয় মেঘার হাতটা ধরে ফেলে। এতদিনে তো জানতাম তুমি একজন ওভার স্মার্ট অ্যারোগেন্ট গার্ল, কিন্তু এখন তো দেখছি তোমার মতো বোকা মেয়ে সারা বিশ্বে কোথাও নেই। নির্ণয় মেঘাকে উঠিয়ে চেয়ারে বসিয়ে দেয়। চেয়ার টেনে মেঘার পাশ ঘেঁষে বসে পড়ে। নির্ণয়ের এভাবে পাশে বসা দেখে মেঘার আনইজি ফিল হয়। উঠে যে যাবে তারও উপায় নেই, কারণ নির্ণয় মেঘার একটা হাত ধরে রেখেছে। খুব যে জোরে ধরেছে তা নয়, আসলে মেঘা উঠতেই ভুলে গেছে, আর নয়তো নির্ণয়কে ওর কেয়ারিং মনে হচ্ছে। নির্ণয় প্লেট থেকে খাবার নিয়ে নিজের হাতে তুলে মেঘার সামনে ধরে। মেঘার গাল ধরে খাবারটা খাইয়ে দেয়। এক জায়গার এই জায়গাটা রেস্টুরেন্ট, এখানে মানুষরা খাবার খেতে আসেন, আর এভাবে নিজের হাতে তুলে খাবার খেতে হয়, বুঝেছো?
নির্ণয়ের এমন কাণ্ডে মেঘা খাবার মুখে নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। নির্ণয় যখন পুনরায় মেঘাকে খাইয়ে দিতে যায়, মেঘা খপ করে ওর হাতটা ধরে নেয়, ক্ষীণ গলায় বলে ওঠে, আপনি থামুন, আমি খেতে পারবো। নির্ণয় মেঘার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়, কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে ওঠে, তুমি আমার চামচটা নষ্ট করে দিয়েছো মিস মেঘা, তাই শাস্তির স্বরূপ তোমাকে আমার হাতেই খেতে হবে। মোহনার কোলে মাথা রেখে শুয়ে আছে তীব্র, ধীর হাতে চুলে বিলি কেটে দিচ্ছে মোহনা। তীব্র মোহনার হাতটা নিয়ে ঠোঁটের স্পর্শ এঁকে দেয় তীব্র। মোহনা চোখ বন্ধ করে ফেলে। তীব্র উঠে বসে, মোহনাকে কোলে নিয়ে ছাদে চলে যায়। মোহনাকে দোলনায় বসিয়ে দিয়ে কপালে গভীরভাবে স্পর্শ করে তীব্র। ছাদে নিয়ে আসলেন যে? ক্ষমা চাইতে? মানে কি জন্য ক্ষমা চাইবেন আপনি? তীব্র একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু মুড়ে মোহনার সামনে বসে। তুমি সবকিছু ভুলে আমার করা অন্যায়গুলোকে ক্ষমা করে তুমি আবারও আমার হাতটা ধরে পথ চলবে, ভালোবাসবে আমার সবটা জুড়ে। মোহনা বেশ কিছুক্ষণ এক ধ্যানে তীব্রকে দেখল। তীব্র ততক্ষণে মোহনাকে দোলনা থেকে উঠিয়ে চাঁদের দিকে মুখ করে দাঁড়িয়েছে। মোহনা ও তীব্রর গায়ের চাদর চাঁদের আলো এসে পড়ায় মোহনার লাগছে বেশ। ওই যে আকাশের চাঁদটা দেখছো, ওই চাঁদটাকে সাক্ষী করে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, পৃথিবীর বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো আমি। কথা দিচ্ছি আমার দ্বারা কখনো কষ্ট পাবে না, কোথাও কষ্ট আমি তোমাকে ছুঁতে দিব না। আজকের পর থেকে তোমাকে খুশি রাখার দায়িত্ব আমার। তীব্রর কথা শুনে মোহনা ফুঁপিয়ে ওঠে। তীব্র শক্ত করে মোহনাকে জড়িয়ে ধরে, মোহনার চিবুক ধরে মুখ তুলিয়ে চোখে চোখ রাখে। এই পাগলি, কাঁদছো কেন তুমি? আমি কি তোমাকে অকারণেই কষ্ট দিয়ে ফেলেছি? বুঝেছি তুমি আমার করা আঘাতগুলো এখনো ভুলতে পারছো না, তাই তো মোহনা? আমায় তুমি। মোহনা দুই হাত দিয়ে তীব্রর মুখটা চেপে ধরল। আপনাকে পৃথিবীর সেরা স্বামী নয়, আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ হতে হবে। আপনি শুধু আমাকে কথা দিন, জীবনে যতই ঝড় আসুক আপনি আমাকে শক্ত করে ধরে রাখবেন। হাজার ঝঞ্ঝাট্টা এলেও খুঁটি হয়ে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। পৃথিবীর সমস্ত মানুষ আমার বিপক্ষে গেলেও আপনি কিন্তু আমার পক্ষেই থাকবেন। আমায় বিশ্বাস করবেন, আমি আমার সবটুকু দিয়েই আপনাকে ভালোবাসি। আপনি ছাড়া আমার যে পুরো পৃথিবীটা অন্ধকার। তীব্র। মোহনার আবেগ মিশ্রিত কথায় তীব্রর চোখে পানি টলমল করছে। মোহনার কপালে গভীরভাবে ভালোবাসার পরশ এঁকে দেয় তীব্র। মোহনা তীব্রর গালে হাত দিয়ে গান শুরু করলো। জীবন এত সুখের হলো আমার পাশে তুমি আছো তাই। তীব্র স্মিত হেসে মোহনার সাথে গলা মেলালো। এক জীবনে এর চেয়ে বেশি আমার যে আর চাওয়ার কিছুই নাই। মোহনা তীব্রর গলা জড়িয়ে ধরল। তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নয়, শুধু তোমার কাছে চাই এই হৃদয়। ওরা একসাথে সুর তুলল। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখের দেশে হারিয়ে। এই রাতের চাঁদকে সাক্ষী করেই পুরনো অতীত ভুলে আবার নতুনভাবে পথ চলা শুরু করলো মোহনা ও তীব্র। সকালে একসাথে মোহনা ও তীব্র ডাইনিং রুমে চলে আসে। ওদের নামতে দেখে মনীষা আহমেদ এগিয়ে এসে মোহনাকে ধরে নেয়। তুই এখন কেমন আছিস মা? মোহনা হাসি মুখে উত্তর দেয়, আমি আগের থেকে অনেকটা সুস্থ মা। যাক বাবা। বুকের ওপর থেকে ভারী পাথরটা নামলো। মোহনা মা। জি বাবা। আনোয়ার আহমেদ মোহনার এক হাত ধরে আর মাথায় হাত রাখলেন। তুমি আমাকে ছুঁয়ে কথা দাও মা, তুমি আর কখনো এমন কাজ করবে না। তুমি তো জানো আমাদের কোনো মেয়ে নেই, ছেলের বিয়ে দিয়ে আমরা মেয়ে এনেছি। মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে কি তোমাদের পিতা মাতা ভালো থাকতে পারে বলো তো? তুমি জানো আমাদের কত আমাদের কত ভয় পাইয়ে দিয়েছিলে। মোহনা মাথা নিচু করে নেয়। শ্বশুর মশাইয়ের গুলো বলায় মোহনার বুকে এসে লাগে। এই কয়দিনে যে ও সবাইকে কতটা আপন করে নিয়েছে তা ও ভালো করেই টের পেয়েছে। ও নিজেও কষ্ট পেয়েছে, তার সাথে পরিবারের সবাইকে কষ্ট দিয়েছে।
দেবরূপী নির্ণয়কে তো ভাই হিসাবে পেয়েছে। মোহনা আধো জ্ঞানে শুনতে পেয়েছে, দেখতে পেয়েছে ওর এমন অবস্থা। নির্ণয় কতখানি আকুল হয়েছে বুঝে উঠেছিল। আমাকে মাফ করবেন বাবা, আমি আর কখনো এমন করব না। মনীষা আহমেদ মোহনাকে সস্নেহে বুকে জড়িয়ে নেন। গুড মর্নিং মাই সুইট আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি। নির্ণয়ের কথার প্রতি উত্তর করে প্রত্যেকে হাসি মুখে। মোহনা ও মনীষা আহমেদ প্রত্যেকের প্লেটে নাস্তা দিয়ে বসে যায়। তোমাদের ভালোবাসা দেখে আমি ফিদা ভাবি। আশা রাখি আমিও যেন তোমার মতোই একজন জীবন সাথী পাই। হ্যাঁ হ্যাঁ দেবরজি, কেন নয়, সবুর করো, তুমিও পেয়ে যাবে। মোহনা আমার ভাইয়ের যা গুণ, তো কোনো মেয়েই ওর বদমাইশি সহ্য করবে না, ওর মতো বজ্জাতকে ছেড়ে দিয়েই চলে যাবে। তুমি তো একদম চুপ থাকো। আমার ভাইয়ের মতো শান্ত ভালো ছেলে একটাও নেই। আমার ভাইয়ার জীবনে আমার থেকেও ভালো মেয়ে আসবে, যে আমার ভাইকে অনেক ভালোবাসবে, যার দুনিয়া ঘিরেই শুধু আমার ভাইয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, তুমি একমাত্র আমায় বুঝলে। আর এই ভাইয়াটাকে দেখো, সব সময় আমার পেছনে পড়ে থাকে। আচ্ছা, আমার ভুল হয়েছে। আপনার দেবরকে আপনিই ভালো করে বোঝেন আর বোঝান। ওদের তিনজনের দুষ্টু মিষ্টি খুনসুটিতে আনোয়ার আহমেদ ও মনীষা আহমেদ হেসে ওঠেন। তীব্র কপট রাগ দেখিয়ে স্যান্ডউইচে কামড় বসায়। তাই দেখে মোহনা আর তীব্র খিলখিলিয়ে হেসে ওঠে। ব্যাস, এভাবেই যেন সৃষ্টিকর্তা আমাদের ভালো রাখেন। দোয়া করি আমার ছেলে মেয়েদের জীবনে যেন কোনো ঝড় না আসে। মনীষা আহমেদ চোখ বন্ধ করে কথাগুলো বলেন। আচ্ছা মোহনা মা, শোন, তীব্রর দাদির ভীষণ শরীর খারাপ, আমাকে আজকে গাজীপুরে যেতে হবে। আমি কিছুদিন থাকবো ওখানে, তোর কোনো সমস্যা হবে না তো মা? না মা, দাদির শরীর খারাপ, সেখানে তো দাদি আপনাকে প্রয়োজন হবেই। আমার কোনো সমস্যা হবে না মা। মোহনা হাসি মুখে কথাগুলো বলে মনীষা মনীষা আহমেদের লাগেজ গুছিয়ে দেয়। মোহনা, তুই কিছুদিন তোর বাবার বাসা থেকে ঘুরে আসতে পারিস তো। বিয়ের পর তো আর একবারও ওনার কাছে যাসনি। মানুষটা একা একা থাকেন, তুই গেলে ওনারও ভালো লাগবে, সাথে তোরও মনটা ভালো লাগবে। তাই বলছিলাম। আমি বাবার বাসায় যাব না মা, আপনি প্লিজ আমাকে জোর করবেন না মা। মোহনা ঝটপট কথাগুলো বলে এক ছুটে রুম থেকে বের হয়ে যায়। এতক্ষণ পর তীব্র অফিস থেকে ফিরে আসে। আজ বাসায় কেউ নেই। নির্ণয় কি একটা কাজে অফিসের জন্য বাহিরে গিয়েছে। বাসায় শুধু মোহনা আর তীব্র। ভীষণ ক্লান্ত তীব্র। মোহনা এক গ্লাস শরবত নিয়ে এ, তীব্রর কাছে এগিয়ে যায়। আজ মোহনাকে যেন একটু অন্য রকম লাগছে তীব্রর কাছে। মোহনাকে মোহনীয় দৃষ্টিতে দেখে যাচ্ছে তীব্র। মোহনা শরবতের গ্লাসটা তীব্রর দিকে এগিয়ে দেয়। তীব্র ও গ্লাসটা হাতে নিয়ে মোহনাকে নিজের কাছে টেনে নেয়, এক টানে কোলের ওপরে বসিয়ে দেয়। তারপর দুজনে মিলে শরবতটা খায়। তা মিসেস তীব্র, আমার মোহনার মোহনীয় তুমি, আজকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা পূর্ণতা পাবে? মোহনা লজ্জায় গা লাল হয়ে যায়। তারপর এক ছুটে তীব্রকে ধাক্কা দিয়ে মোহনা বাহিরে বেরিয়ে আসে। যার আর দরজার কাছে দাঁড়িয়ে বলে, আপনি ফ্রেশ হয়ে নিচে আসেন, আমি আপনার জন্য খাবার রেডি করছি। বলেই মুচকি হাসি দিয়ে মোহনা নিচে চলে যায়। আর তীব্র বিছানা থেকে উঠে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। তীব্র গোসল করে ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে ডাইনিংয়ে আসে। তাকিয়ে দেখে মোহনা খাবার রেডি করছে। এক দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে আছে। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। পুরুষালী বুকের পশমগুলো গোসলের কারণে যেন আরো বেশি সতেজ দেখাচ্ছে, যা মোহনাকে আরো বেশি আকর্ষিত করছে। হঠাৎই পেছন থেকে এসে মোহনাকে জড়িয়ে ধরে তীব্র। কি হলো, ছাড়ুন, কেন এমন করছেন? কেন, কি করছি বুঝতে পারছো না? আজ তোমাকে কোনো ছাড়াছাড়ি নেই। বললেই হলো নাকি? আগে খেয়ে নিন, পেটে ক্ষুধা রয়েছে তো। পেটটাকে আগে শান্ত করুন। পেটটা শান্ত তো করবই, পেটের ক্ষুধার জন্য, কিন্তু মনের ক্ষুধার জন্য তো মনটাকে শান্ত করার জন্য অন্য কিছু চাই। ছি, কি অসভ্য কথা। আজ যে তোমার প্রেমে আমি একটু অসভ্য হতে চাই মোহনিয়া।
বলেই তীব্র এক টানে মোহনাকে তার দিকে ফিরিয়ে নেয়। হঠাৎই এমন আক্রমণে ঠোঁট জোড়া যেন নিজের অধরে মিলিয়ে নেয় তীব্র। মোহনা কেন যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় হঠাৎ এমন আক্রমণে। নিঃশ্বাস নিতেই পারে না। আর ও আজ স্বামীর প্রথম ভালোবাসায় যেন সিক্ত হতে চাচ্ছে। দীর্ঘ 10 মিনিট পর তীব্র মোহনাকে ছেড়ে দেয়। তারপর মোহনার নিঃশ্বাস ফেলে। আর কিছু না বলে তীব্রকে টেনে টেবিলে বসিয়ে দেয়। খাবার সার্ভ করে দুজনে খেয়ে নেয়। ধরণীতে সন্ধ্যা নেমেছে। আজ দুজনে মিলে সন্ধ্যা বিলাস করছে। হঠাৎই একটি তীব্র মোহনাকে পাজা কোল করে বিছানায় নিয়ে আসে। আস্তে আস্তে তাদের ভালোবাসার সন্ধ্যা রজনী যেন চারিপাশ ঘিরে সুগন্ধময় হয়ে ওঠে। মোহনাও আস্তে আস্তে তীব্রর ডাকে সাড়া দিতে থাকে। সকালবেলা অফিসে আসার আগে তীব্র মোহনার বাবার বাড়ি যায়। মোহনার বাবার সাথে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। মোহনার বাবার ভুল ভাঙিয়ে দেয়। তাকে রাতে ইনভাইট করে। উনিও কথা দেন যে মেয়ের সাথে দেখা করবে এবং সমস্ত অভিমান ভুলে মেয়েকে আগলে নেবে। রাতে তীব্র যখন আসে তখন কিছুক্ষণ পরেই নির্ণয়ও চলে আসে। নির্ণয়ের ব্যাপারে তীব্র মোহনাকে মেঘার ব্যাপারে সব বলেছে। মোহনা বলেছে সে বাবা মা আসলে নির্ণয় আর মেঘার ব্যাপারে কথা বলবে, দুটি হাত এক করে দিবে। এভাবেই যেন মোহনা তীব্র তাদের অতীত ভুলে সংসারটাকে সুন্দর করে সাজায়। মোহনার ভালোবাসায় তীব্রর অতীত থেকে ফিরে এসেছে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসায় সবকিছু ভুলিয়ে দিতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে চাঁদ হয়ে রব তোমার মনো আকাশে, লেখিকা মধুবন্তী অবন্তী। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের সাথেই থাকবেন পরবর্তী গল্প পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।